আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ৪৭তম প্রিলির ১০ নাম্বার ক্লাসে স্বাগত। আজকের ক্লাস হচ্ছে আজকের ক্লাস হচ্ছে বেসিক্যালি কনজাংশন এবং সেন্টেন্স। সেন্টেন্স বলতে বুঝাচ্ছি হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন। ঠিক আছে? তো ট্রান্সফরমেশনের মধ্যে ২ টা ব্যাপার ৩ টা ব্যাপার আছে। একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, আরেকটা হচ্ছে যে আ ওই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ মানে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এইসব। আরেকটা আছে হচ্ছে যে সুপারলেটিভ, কম্পারেটিভ এইসব। ঠিক আছে? ডিগ্রি অফ কম্প্যারিজন। তো আমরা বেসিক্যালি মানে এই ৩ টা ট্রান্সফরমেশনের মধ্যে ৩ টা ট্রান্সফরমেশনের মধ্যে কম্পারেটিভলি পোলাপাইনের কাছে এটা একটু কঠিন মনে হয় আরকি। এই অংশটা। তো আমরা এটার উপরেই বেশি ফোকাস করব। আর হচ্ছে যে কনজাংশন। কনজাংশন থেকে প্রিলিতে খুব বেশি যে ডিরেক্ট আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এ কনজাংশন থেকে প্রশ্ন আসে। কিন্তু ডিরেক্ট কনজাংশন থেকে প্রশ্ন আসার মাত্রা খুবই কম, লেস দ্যান 1% বা 1%। কিন্তু এটার জন্য মানে আমরা যেটা পড়াবো এটার মধ্যে কি হয়ে যাবে। আর হচ্ছে যে বেসিক্যালি আমরা হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনের উপরে জোর দিব। হ্যাঁ? আর এটা স্লাইডে থাকবে। অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এইসব, অপটেটিভ এইসব থাকবে স্লাইডে। তো এই অংশটা হচ্ছে যে কিছু শুরু করে দেয়া হবে। এটা হচ্ছে যে আপনাদের বাড়ির কাজ আকারে থাকবে। কারণ এটা সোজা, এটা মানে স্কুল লেভেল থেকে পড়ে আসছেন। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড স্কুল লেভেল থেকে পড়ে আসলেও এটা পড়াইতে হবে। কারণ হচ্ছে এটা থেকেই প্রিলিতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। এখান থেকেও কোয়েশ্চেন আসে এটার পর সেকেন্ডে এই অংশ থেকে। আর থার্ড হচ্ছে এটা। এটা আর এটা কাছাকাছি। মানে প্রশ্ন ধরেন গত ১০ বছরের প্রশ্ন যদি ৫ টা আসে বা ৬ টা আসে, ৩ টা এটার থেকে আসছে, ৩ টা এটার থেকে। আর এটার থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। প্রতি বছর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। আচ্ছা। তো তো আসেন আমরা শুরু করি। আ তো শুরু করার আগে একটা সতর্কতা আছে। সতর্কতা হচ্ছে আজকের ক্লাসে স্লাইড অনেক বেশি। প্রায় 250 প্লাস স্লাইড। কিন্তু পড়া কম। এর মধ্যে কিছু ৫০ টার মতো স্লাইড হচ্ছে আপনাদের বাড়ির কাজ, মানে হচ্ছে আপনারা নিজেরা দেখে নিবেন। আর ২০০ টার মতো স্লাইড আমি পড়াই দিব। এর মধ্যে স্লাইড বেশি দেইখা ভয় পাওয়ার কিছু নেই। প্রতি স্লাইডে ১ টা ২ টা লাইন করে, বেশি না। তো সুতরাং পড়া কিন্তু কম। তো এইজন্য ১ম এই সতর্কতা দিয়ে দিলাম। আসেন ক্লাসে যাই। তো শুরু করার আগে আপনার মানে আমি জানি যে আপনাদের এটার ক্লাস হয়ে গেছে। ফ্রেজ অ্যান্ড ক্লজ এর ক্লাস হয়ে গেছে। কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজ এর ক্লাস হইলেও আমি হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে কিছু একটা আপনাদেরকে মানে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝানোর জন্য। তারপরে খেয়াল করেন এই আপনার অ্যালফাবেট ওয়ার্ড আছে, এইগুলা নিয়ে না বলি, এটা মানে এটারও গল্প আছে। যাই হোক, তো আসেন ১ম এ যেহেতু বললাম যে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দিয়ে আমরা কিছুটা কথা বলবো ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে। তো আসেন ফ্রেজ একটু বোঝার চেষ্টা করি। তো এই যে একটা ওয়ার্ড দেখেন কার, হ্যাঁ? কার একটা সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা, এই মাঝখানে বইলা নি আমি, ক্লাস এখন ভেতরে ঢুকলাম মাত্র শুরু। সবার ঠিকঠাক মতো কথা শোনা যাচ্ছে? কোনো সমস্যা আছে কারো? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসেন তাহলে এই কার হচ্ছে যে গাড়ি, একটা সিঙ্গেল ওয়ার্ড। ঠিক আছে? একবারে মনোযোগ দিয়ে শুনতে থাকেন। কোনো কথা ছাড়া, কোনো চ্যাটের কোনো আওয়াজ ছাড়া। আমি চ্যাটে যদি কোনো কিছু জিজ্ঞেস করি আপনাদেরকে তাইলে বলবেন, আর নাইলে কোনো কথা বলা যাবে না। আমি চ্যাটও দেখব না আপাতত। চ্যাট অফ করে দিলাম। কারণ চ্যাটে আপনি কোনো মেসেজ দিয়ে লাভ নাই। যদি না শুনেন সেটা অন্য ব্যাপার। আর যদি মানে চ্যাটে নরমালি কোনো কথা বলা যাবে না। আমি জিজ্ঞেস করলে কথা বলবেন। তাইলে আপনাদেরই সুবিধা। এখন আসেন এই কারের সাথে আমি ২ টা ওয়ার্ড যুক্ত করছি। একটা আর্টিকেল আর একটা হচ্ছে রেড ওয়ার্ডটা মানে অ্যাডজেক্টিভ। এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ। যাই হোক বা ডিটারমাইনার। তো ২ টা ওয়ার্ড যুক্ত করার কারণে এটার নাম হয়ে গেছে লাল কার। তো লাল কার মানে হচ্ছে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস যখন একসাথে একটা সিঙ্গেল ইউনিট প্রকাশ করে, মানে দ্য রেড কার, লাল গাড়ি, তখন এটাকে আমরা ফ্রেজ বলি। ফ্রেজের আইডিয়া আপনাদের আছে, তাও আমি একটু বলে নিলাম। এই ফ্রেজের মধ্যে এই যে ফ্রেজ এর মধ্যে আমি একটা ফাইনাইট ভার্ব দিয়ে দিলাম। এখন ফাইনাইট ভার্ব কি আপনারা জানেন, আগে পড়ে আসছেন। সুতরাং আগের ক্লাস না পড়লে এটা কম বোঝা যাবে। হ্যাঁ? তো ফাইনাইট ভার্ব যোগ করলাম। ফাইনাইট ভার্ব মানে যেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। যেমন ড্রাইভ, ড্রাইভ এইসব মানে ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন এইসব হবে। লাল কালার আপাতত চেঞ্জ করা যাবে না। এটাতেই দেখতে হবে আরকি কষ্ট করে। আচ্ছা, তো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি। তাহলে রেড কার, আচ্ছা, দ্য রেড কার ড্রাইভস স্মুথলি। তাহলে দেখেন একটা ফাইনাইট ভার্ব যুক্ত করলাম, এটা কি হয়ে গেছে? ফ্রেজ থেকে প্রথমে ওয়ার্ড ছিল, ওয়ার্ড থেকে ফ্রেজ হইছে,
ফ্রেজ থেকে ক্লজে যায় নাই, ডিরেক্ট সেন্টেন্সে গেছে। কেন সেন্টেন্সে গেছে? কারণ ক্লজ যাইতে হলে কিছু শর্ত আছে, শর্তটা কি আমরা পরে বলছি, হ্যাঁ। তো সেন্টেন্স, এই যে একটা অ্যাডভার্ব যুক্ত হইলো বা অ্যাডভার্বিয়ালও বলতে পারেন, অ্যাডভার্ব যুক্ত হইছে প্লাস একটা সেন্টেন্স হয়ে গেছে, মানে এই কার্ডটি ভালো চলে, সেন্টেন্স। এবার দেখেন তাহলে ক্লজ কি? আচ্ছা ক্লজ পরে যাই। এ দেখেন এটা একটু এখন এই যে দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, এটা একটা সেন্টেন্স ছিল এতক্ষণ, কিন্তু এটার আগে আমরা একটা জিনিস যুক্ত করলাম, এটারে বলে ক্লজ মার্কার। ক্লজ মার্কার বা আজকের ক্লাসের জন্য আপনি এটারে বুঝেন এটাই কনজাংশন, ঠিক আছে? কনজাংশনের পরে আসতেছি। তো এই যে এই কনজাংশন যুক্ত হওয়ার কারণে, হ্যাঁ, বা ক্লজ মার্কার যুক্ত হওয়ার কারণে এটা আর নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে না, যদিও লাল কারটি ভালো চলে। যদিও লাগানোর কারণে এটার অর্থ প্রকাশ হচ্ছে না, এটা কার উপর নির্ভরশীল হয়ে গেছে? পরেরটার উপরে। আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, যদিও তার লাল কার ভালো চলে, সে বাইসাইকেলেই যাবে, মানে বাইসাইকেল তার পছন্দ, মানে কারে যাবে না। তাহলে এই জিনিসটা যদি বাদ দিয়ে দেই, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। আবার দো বাদ দিলে এটা আর একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এখন একটা একটার উপর নির্ভরশীল হওয়াতে এগুলার নাম আর সেন্টেন্স নাই, এটার নাম প্রিন্সিপাল ক্লজ আর এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আপনারা এগুলা পড়ে আসছেন। আর একটা উদাহরণ দিই, অ্যাডভেঞ্চার, একটা সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডভেঞ্চার মানে কি? অভিযান। তারপরে দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর অভিযান, দা থ্রিলিং যুক্ত হয়েছে, এটা এখন একটা ফ্রেজ, এই যে এটা। তারপরে ফ্রেজের মধ্যে আমি জাস্ট কি লাগাইলাম? একটা ফাইনাইট ভার্ব আর একটা অবজেক্ট। তো ফাইনাইট ভার্ব অবজেক্ট লাগানোর পরে এটা একটা সেন্টেন্সের রূপ ধারণ করছে। রোমাঞ্চকর অভিযানটি অপ্রত্যাশিত মোড় নেয়, মানে ওখানে একটা দুর্ঘটনা বা কিছু একটা ঘটছে, এটা বুঝাইছে ভার্ব দিয়ে, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। কিন্তু যখন এই ঠিক এই সেন্টেন্সটার আগে আমি একটা কনজাংশন বলেন যাই বলেন, মানে একটা ক্লজ মার্কার যুক্ত করে দিলাম বা কনজাংশন যুক্ত করে দিলাম, তখন এটা আর একা একা অর্থ প্রকাশ করতে পারছে না। যখন রোমাঞ্চকর অভিযানটি অপ্রত্যাশিত মোড় নেয়, সেন্টেন্স আর অর্থ সম্পন্ন হয় না। কার উপর নির্ভরশীল? এটার উপরে। হ্যাঁ, এটা তো আবার ঠিক মতো অর্থ প্রকাশ করতে পারে, এটার নাম সেন্টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এটার নাম সেন্টেন্স না, এটার নাম প্রিন্সিপাল ক্লজ, মানে ইন্ডিপেন্ডেন্ট, সে নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে। এটার উপর নির্ভরশীল হওয়াতেই এটা নাম আর সেন্টেন্স থাকে না, ক্লজ হয়ে যায়। যদি এটা না থাকে এটা আবার সেন্টেন্স। তো সুতরাং এই যে এটা যুক্ত হইল কনজাংশনটা, এটা দুইটা সেন্টেন্সকে বেসিক্যালি যুক্ত করছে, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং এটা হচ্ছে যে ক্লজ। কনজাংশন আরো ভালো বুঝবেন একটু পরে। আচ্ছা, এবার আসেন ফ্রেজ কি। এতক্ষণ আমরা ফ্রেজ বললাম না, ওয়ার্ড থেকে ফ্রেজে গেছে, ফ্রেজে থেকে সেন্টেন্স বা মাঝখানে ক্লজ ঢুকছে। তো কি এটা বেসিক্যালি? এটা হচ্ছে জাস্ট এই যে একটু আগে বললাম, এই থ্রিলিং এক্সপেরিয়েন্স, এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা হচ্ছে সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে, এটাকে শব্দগুচ্ছ। গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? শব্দগুচ্ছ, যেটা হচ্ছে কিসের মতো কাজ করবে? একটা সিঙ্গেল ইউনিট, মানে একটা অর্থ দিবে আপনাকে। এখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ছিল কোনো সাবজেক্ট এটার মধ্যে, দ্য রেড কার, কোনো সাবজেক্ট নাই। এটা নিজেই সাবজেক্ট হইছে যখন সেন্টেন্সে ঢুকছে, কিন্তু নিজে নিজে কিন্তু কি না, সাবজেক্ট না। এ থ্রিলিং এক্সপেরিয়েন্স সাবজেক্ট, সাবজেক্ট না, মানে কোনো সাবজেক্ট ভার্ব নাই এখানে। এটা একটা একটা অর্থ দিচ্ছে যে রোমাঞ্চকর অভিযান, লাল কার, and smiling face with all sincerity as long as what a pity, এই চারটাই কিন্তু পরীক্ষায় আসছে ফ্রেজ আকারে প্রিলিতে। যাই হোক, এটা নিশ্চয়ই আগের ক্লাসে পড়ে ফেলছেন বা প্রশ্ন যারা সলভ করছেন তারা দেখে গেছেন, মানে ফ্রেজ হিসেবে আসছে। এবার আসেন ক্লজ কি। ক্লজ হচ্ছে তাও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর দূর পর্যন্ত সত্য কার জন্য? ফ্রেজের জন্য। কিন্তু ফ্রেজের পরে এটার সাথে জাস্ট একটা ফাইনাইট ভার্ব যুক্ত হবে। কি হবে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যেই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী বা টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, তার রূপ চেঞ্জ হয়, এস বাই এ যুক্ত হয়, ইডি যুক্ত হয়, এটারই বলে, যারা একটু জাস্ট চেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে সিম্পলিফাই করেন, ক্লজে কি? ক্লজে হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে শব্দগুচ্ছ, এটার নাম এখন ফ্রেজ। কিন্তু এই ফ্রেজের মধ্যে যখন একটা সাবজেক্ট, মানে বা এই এটাও সাবজেক্ট হয়ে যেতে পারে, মানে গ্রুপ অফ ওয়ার্ডসটা আবার নাও হইতে পারে। এটার মধ্যে যখন একটা যখন ঢুকবে, একটা সাবজেক্ট থাকবে, মানে এটা নিজে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, যদি এটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। তাইলে গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে, তাইলে এটা একটা সেন্টেন্স হয়ে যাবে। এবং এটার নাম ক্লজ কেন? তাহলে তো একটা সেন্টেন্স হইতে পারতো।
কারণ এটা পার্ট অফ সেন্টেন্স, এটা আরেকটা সেন্টেন্সের অংশ, পার্ট। বুঝা গেছে? পার্ট কেমনে? ওই যে দেখেন, এই যে একটু আগে দেখাইলাম, এই যে এটা, এই সেন্টেন্সটা এটার অংশ, এই যে এটার অংশ এটা, এটার অংশ এটা, এই জন্য এটার নাম ক্লজ। তারপরে আসেন, এই ক্লজগুলো আবার তিন প্রকার। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকজনের উপর নির্ভরশীল ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন, যেটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু সেন্টেন্সের পার্ট হওয়ার কারণে এটার নাম সেন্টেন্স না হয়ে ক্লজ হইছে। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যে এন্ড অর বার্ড দ্বারা যেগুলো যুক্ত হয়, দুইটাই নিজের অর্থ প্রকাশ করতে পারে নিজে নিজে, এন্ডটা বাদ দিলে দুইটা আলাদা সেন্টেন্স হয়, ওইটারে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন দেখেন, তাহলে তিন প্রকারের নাম এখানে লেখা আছে, এখানে আর কিছু নাই, এটার অন্য নামও দেয়া আছে। আচ্ছা, দেখেন ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আসেন, এই যে দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, তাহলে এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটু আগে ব্যাখ্যা দিছি। তারপরে সেম ক্লজ না সেন্টেন্স, এটা কি ক্লজ নাকি সেন্টেন্স? অবশ্যই ক্লজ, কিন্তু কোন ক্লজ? যেহেতু বার্ট আছে, মানে ফ্যান বয়েজ, একটু আগে আমরা এটা মনে রাখেন, ফ্যান বয়েজ, এটা একটু আগে বলবো, মানে হচ্ছে যে ফর, এন্ড, বাট, নর, অর এগুলা থাকলে এগুলার দুই পাশে যেটা থাকবে এটারে বলে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এটা ক্লজ, ক্লজের মধ্যে কোঅর্ডিনেট। কেন কোঅর্ডিনেট নাম হইলো? কারণ এখানে কোনো ক্লজ মার্কার নাই। ক্লজ মার্কার থাকলে একটা আরেকটার উপর নির্ভরশীল হইতো, এটা দুইটাই আলাদাভাবে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে বাট বাদ দিলে, এই জন্য এটার নাম কোঅর্ডিনেট ক্লজ। এবার আসেন, এই যে সাবঅর্ডিনেট ক্লজ আপনি কেমনে চিনবেন? যত রিলেটিভ প্রোনাউন আছে, এই যে আপনারা রিলেটিভ প্রোনাউন আগে পড়ে আসছেন, প্রোনাউনের ক্লাস সবগুলাই, এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব আর হচ্ছে রিলেটিভের সাথে ডব্লিউএইচ এর সাথে এভার যুক্ত করলে যা যা আছে সবগুলাই ক্লজ মার্কার, এটা আমরা জানি। তারপরে এটা ছাড়াও সাবঅর্ডিনেট অন্য ক্লজ মার্কার আছে, এই ক্লজ মার্কারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। এজ আপনার লাগবে, সিন্স লাগবে, বিকজ লাগবে এখানে, সো দ্যাট আর সো দ্যাট লাগবে, আর গিভেন দ্যাট পড়লে পড়েন, না পড়লে নাই। অন্যগুলা কঠিন, রিটেনে পড়ানো হয়, আপনাদের লাগবে না। তারপরে এখানে দো, অল দো, ইভেন দো লাগবে, মাসেজ লাগবে না, আনলেস লাগবে, আর হচ্ছে প্রোভাইডেড লাগবে। প্রোভাইডেড, প্রোভাইডেড মানে যদি, কিন্তু যদি, কারণ এই যে সব যদি একসাথে দেয়া হয়েছে এখানে। যদি, শুড, যদি শুডও মাঝে মধ্যে কি যদি অর্থে প্রকাশিত, মানে অর্থ প্রকাশ করে, ইফের মতো অর্থ প্রকাশ করে। হ্যাঁ, ওয়েদারটা ইম্পর্টেন্ট, এটা পুরোটা লাগবে, এটা পুরোটা লাগবে। লেস্ট মানে হচ্ছে ফর দ্য ফিয়ার দ্যাট, মানে এই ভয়ে যে, যেটাকে আপনারা নইলে বলেন বা তথা নচেত বলেন এটা। আচ্ছা, আর এইগুলা হচ্ছে যে পাছেও বলেন। ওকে, ভেরি গুড, বলতে থাকেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে বাই দ্য টাইম, ইভেন, এটা পুরাটা লাগবে, আর এটা এটা লাগবে না আপাতত, আর হচ্ছে বাকিটা লাগবে। হ্যাঁ, তো এটা একটু দেখেন, মানে আমি আমি একটু 30 সেকেন্ডের বিরতি দিছি, আপনার এগুলোর দিকে একটু তাকান। আচ্ছা, হলুদ কালার নিলাম, দুই একজন রিকোয়েস্ট করছে হলুদ কালার নেওয়ার জন্য, নিলাম। দেখেন হলুদ কালারে আপনাদের কেমন লাগে, জানায়েন, সমস্যা নেই। এরপর আসেন, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ, আপনারা সবাই এবার চ্যাটে বলেন। এই যে বাট, হ্যাঁ, এই দুইটা কি কোঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? তাড়াতাড়ি বলেন। শুধু সি, কোঅর্ডিনেট ক্লজ হলে সি লিখলে হবে, সি। ভেরি গুড, বেশিক্ষণ সময় দিব না। সি কোঅর্ডিনেট ক্লজ, বুঝে গেছেন, তার মানে ক্লাস বুঝতেছেন। এবার আসেন, এই কোঅর্ডিনেট ক্লজ আপনি কেমনে বুঝবেন? এই যে ফ্যান বয়েজ দিয়ে বুঝবেন, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই যে এফ তে ফর, এ তে এন্ড, এন তে নর, ভি তে ভাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো। এখন এই অর মনে রাখেন, আবার এই যে অর এলস মনে রাখেন। অর এলস এর বিস্তারিত অর্থ আছে, আমার দরকার নাই আপাতত, এটা দরকার যে এলস, আদারওয়াইজ, নইলে, এটা মনে রাখেন, নইলে। এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, কিন্তু এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি ফ্যান ভয়েস যারা যুক্ত হয়, এটার নাম কোঅর্ডিনেট ক্লজও হয়। আশিক, আচ্ছা। এবার দেখেন, বাজারে আরেকটা জিনিস প্রচলিত আছে, আপনারা ওই যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ পড়ছেন না? এরকম একটা নাম আছে কনজাংশনাল ফ্রেজ। মানে কনজাংশনাল ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে, যেটা কনজাংশন হিসেবে কাজ করে, মানে কতগুলো শব্দগুচ্ছ যেটা কনজাংশন হিসেবে কাজ করে। যারা হলুদ দেওয়ার কথা বলছেন এখন ঠিক আছে আপনাদের? আচ্ছা, লিস্ট অফ কনজাংশনাল ফ্রেজেস। তাহলে দেখেন, এই যে এগুলোর নাম কনজাংশনাল ফ্রেজ কেন? এই যে অ্যাজ ওয়েল অ্যাজ,
as soon as long as far as। এখানে দেখেন as well as, দেখেন তিনটা শব্দ না, তো তিনটা মিলে একটা, দেখেন সবগুলাতে একের অধিক ওয়ার্ড আবার কনজাংশন হিসেবে কাজ করে, এই জন্য এটার নাম কনজাংশনাল ফ্রেজ। সিম্পল কথা, শব্দগুচ্ছ কতগুলো শব্দ যদি কনজাংশনের মতো কাজ করে তাহলে সেটার নাম কনজাংশনাল ফ্রেজ। একটা শব্দগুচ্ছ যদি কনজাংশনের মতো কাজ করে সেটার নাম কনজাংশনাল ফ্রেজ। আবার দেখেন বোথ অ্যান্ড, এগুলার আবার পেয়ার বলে, পেয়ার মানে এগুলোর মধ্যে মিল মহব্বত, জামাই বউয়ের মতো। এই যে বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, এই স্কেটলি ওয়েন, সো দ্যাট, ডট ডট দ্যাট, এগুলো একসাথে বসে, পেয়ার, যুগলবন্দি, এই জন্য এগুলারে বলে পেয়ার। এই যে এখানে একটা ছবিতে দেখতে পারবেন, দেন এই যে আগে উদাহরণটা দেখেন, হি নট অনলি সিংস বাট অলসো ড্যান্সেস, শুধু শুধু গানই গায় না, কি নৃত্যও করে বা নাচেও। তাহলে নট অনলি বসলে বাট অলসো বসবে সাধারণত, এই জন্য এটারে বলে কি, বোথ বসলে এন্ড বসে সাধারণত, আবার বললাম। হুম, যেন দেখেন এই যে পেয়ার বলে, এগুলো পেয়ার কনজাংশন, এই যে দেখেন এগুলো একসাথে দেওয়া হয়েছে। আবার সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এই যে একটু আগে যে দেখাইছি আপনাদেরকে, এগুলা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে এগুলা ফ্যান বয়েস গুলা একসাথে দেওয়া হয়েছে। এই ছবিটা দেখলে, এই ছবিটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে আনেন, দেখবেন, তাহলে অনেক কিছু বুঝে যাবেন। এইগুলাই বেসিক্যালি কনজাংশন, এতক্ষণ যা দেখাইলাম, ক্লজ মার্কার এট দ্য সেম টাইম কনজাংশনস। এগুলো যদি আপনি আলাদা করতে চান তাহলে দেখাইতে পারেন, এই যে লিস্ট অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন এগুলা, লিস্ট অফ কোঅর্ডিনেটিং কনজাংশন এগুলা, কোরিলেটিভ, এতক্ষণ যেটারে পেয়ার জামাই বউ বলছেন এটার নাম আরেকটা নাম আছে কোরিলেটিভ, যেই নামে চিনেন চিনলেই হবে। আবার আরেকটা জিনিস আছে দেখেন, যদিও খুব গুরুত্বপূর্ণ না, এটা একটু দেখাই দিচ্ছি, আর ভয় পাওয়ার কিছু নাই, আগের ছবিটার স্ক্রিনশট রাখলেই হবে। যেমন আমরা যখন অ্যাডভার্ব ক্লজ আলাদা করি না, এটার নাম একটা আছে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, কন্ডিশন, কনসেশন, কনসিকুয়েন্স, রিজন এন্ড পারপাস, মানে এটারে এমপিটি 3CRP বলে। এমপিটি, এখানে লিখি এমপিটি 3CR, আর মানে, আর তিনটা আর মানে কি, রিজন, ওই সরি 3C মানে কি, কন্ডিশন, কনসেশন এন্ড কনসিকুয়েন্স। কন্ডিশন কনসেশন কি আপনারা অনেকে শুনেন নাই। ম্যানার মানে কিভাবে, হাও, কিভাবে কাজটা হবে। প্লেস মানে কোথায় হবে। টাইম মানে কখন, এই যে কখন আলা সবগুলো একসাথে দিছি। কন্ডিশন ইফ, যদি মানে কন্ডিশন। কনসেশন মানে শর্ত, যদিও, শর্তেও, ইভেন ইফ, এইসব। কনসিকুয়েন্স সো দ্যাট, রিজন বিকজ, সিন্স অ্যাজ দ্যাট। আচ্ছা, পারপাস, এইগুলা, এগুলা দিয়ে এইসব বুঝায়। এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট দেখাই দিলাম, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এগুলো যে আমি আপনাদের বাসায় দেখার জন্য, এটা বাসায় ডব্লিউ দেখার জন্য উদাহরণও দিছি, এগুলো দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি হয় একবার পড়ে ফেলতে পারেন। একটু নিঃশ্বাস নেন, আমিও নিঃশ্বাস নেই, একবার পড়েন, এমনি পড়তে পারেন, মানে এমনি বাসায় দেখার জন্য দিছি। দেখছেন এই যে ইন্টারিম গভর্নমেন্টের আমল চলতেছে না, সবাই সবার দাবি জানাচ্ছে, কিন্তু সরকার কিছু বলতে পারতেছে না। ধরেন একজন রে ইয়া করলে তারে ফ্যাসিস্ট উপাধি দিয়ে দিবে। এই যে আমি যদি এখন জোর করে ফ্যাসিস্ট চালাইতাম, মানে হচ্ছে এই যে কোয়াসি ফ্যাসিস্ট আচরণ করতাম, তাহলে লালি রাখতাম। তো আমি ফ্যাসিস্ট আচরণ করি না, ইন্টারিম গভর্নমেন্টের মতো দয়ালু ছিলাম, এই জন্য এটারে কি করছি, এই যে লাল থেকে হলুদ বানাইছি। এখন আরেকজন দাবি তুলছে এবার হলুদ থেকে লাল বানাইতে হবে, কালার চেঞ্জ করতে বলছে অবশ্য। আচ্ছা, কালার আরেকটা চেঞ্জ করি, দেখেন সবার সবার দাবি তো রাখতে হবে, আসেন আরেকটা কালার দেই। কতক্ষণ লাল চালাই না, লাল চালাই কতক্ষণ। আচ্ছা আসেন, এবার আসেন বাক্য, ঠিক আছে। আচ্ছা, বাক্য, আবার যিনি আবার লাল চালাইলে ইয়া করবেন, তাহলে আবার আবার আমরা একটু আগে একটু পরে অন্যটা আবার আসবো, আবার আপনারটাও আবার হলুদ, আর একটু পরে আবার হলুদ আসছি। একটু পরে আপনার হলুদে কোনো কাজই হবে না, সব লাল হইতে হবে, কারণ একটু পরে স্লাইড সব সাদা হয়ে যাবে। হ্যাঁ, এখন স্লাইড কালো দেখে আপনার হলুদ ভালো লাগতেছে। আচ্ছা, ওখানে আরো কতক্ষণ হলুদ রাখি দাঁড়ান, কারণ স্লাইড সাদা আসলে তখন ইয়া করব। একজন বেগুনি বলছে, বেগুনি বোঝা যায়, বোঝা যায় না, বেগুনিতে একটু ঝামেলা আছে। আচ্ছা আসেন, আপাতত কতক্ষণ হলুদ থাক। এবার বাক্য, আসেন বাক্য কি, এই যে একটু আগে বলছি যে এই কথাটা যদি আপনি বাদ দিয়ে দেন সেম সেন্টেন্স, তাইলে দেখেন এইটা একটা পুরাটা একটা বাক্য। আর যদি বাদ না দেন তাহলে এটার নাম ক্লজ। কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি এটা পুরা বাদ তাহলে এটা বাক্য। একই জিনিস এই উদাহরণের ক্ষেত্রে, সেম উদাহরণ। তারপর আসেন ডিপেন্ড, আচ্ছা
এই যে একই জিনিস একটু আগে আপনারা দেখাইছি, এই যে দেখেন এটা বার্ড দেওয়ার কারণে এটা দুইটার নামই কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে, কিন্তু বার্ডটা নাই, দুইটা আলাদা সেন্টেন্স, তখন এটার নাম সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি বার্ড থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারবেন। যদি আমরা একসাথে দেই, একসাথে দেখি, দেখেন দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, সিম্পল সেন্টেন্স। দো আছে এবং আরেকটা আচ্ছা সেন্টেন্স আমরা পরে যাচ্ছি, এটা আরেকটা সেন্টেন্স, এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আর এখানে বার্ড দেওয়ার কারণে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার নাম অলসো কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা এবার আসেন সেন্টেন্স, এটা বোঝা জরুরি। তাহলে আমরা বেসিক্যালি আজকে এই ক্লাসে ঢুকতেছি আর কি আস্তে আস্তে। সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স আছে আর কম্পাউন্ড আছে। আসেন তাহলে সিম্পল সেন্টেন্স কি, সোজা, যেই সেন্টেন্সে একটু আগে দেখছেন একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। তানসি রিডস নোভেলস, আরিশা ওয়াক্স টু দ্য অফিস। আপনি ইংরেজিটা বললে কিভাবে বলতেন, যদি এগুলো এখন শেখানো আমার উদ্দেশ্য না, এটা রিটেনে পড়াই, কিন্তু দেখেন আরিশা ওয়াক্স টু দ্য অফিস মানে আরিশা হেঁটে অফিসে যায়। আপনি হইলে বলতেন যে আরিশা গোজ টু অফিস অন ফুট, অথবা বলতেন আরিশা গোজ টু অফিস বাই ওয়াকিং, এই টাইপের বলতেন। তাহলে আমার এই যে প্রিপজিশন ইউজ করে অথবা ফ্রেজাল ভার্ব ইউজ করে সেন্টেন্সটা অনেক সুন্দর করা যায়। এটার একটা উদাহরণ ওয়াক্স টু দ্য অফিস। ওকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে একটা কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, বাকি এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। যেহেতু এখন ক্লজ পড়ছেন এখন বুঝছেন, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকতেই হবে, মানে প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে, আর একটাও ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, একাধিকও থাকতে পারে। যেমন ধরেন এই যে শি সামটাইমস টেকস বাস, সে মাঝে মধ্যে বাসে যায়, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, যেহেতু এটা অলদো এর সাথে আছে, এটার সাথে একটা সিঙ্গেল সেন্টেন্স, এই জন্য এটার নাম কি, ক্লজ। তাহলে দেখেন অলদো আরিশা ওয়ার্কস টু অফিস, যদিও আরিশা হেঁটে অফিসে যায়, কিন্তু মাঝে মাঝে সে বাসেও যায়। তাই দেখেন আমি কিন্তু হি গোস টু অফিস বাই বাস বলি নাই, হি টেকস দ্য বাস বলছি, খেয়াল করেন। আচ্ছা তাহলে দেখেন মুর্দা কথা কি বুঝতেছি, আপনারটা এখন পড়ি নাই সাহেলা, পরে পড়বো, আপনি সালেহা পরে বললেন, হ্যাঁ ঠিক আছে। মুর্দা কথা এখন আমরা মূল জায়গায় আসি নাই, একটু পরে আসবো, তখন বললেন, এখনো মুর্দা কথায় আসার সময় হয় নাই, মানে সামারি টানার টাইম হয় নাই, মক্কা বহুত দূর এখনো। আচ্ছা আসেন, প্রচুর স্লাইড বাকি। আচ্ছা অলদো আরিশা ওয়ার্কস টু অফিস শি সামটাইমস টেকস দ্য বাস। তাহলে দেখেন এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে, আর অলদো আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একইভাবে মাচ অ্যাজ মানে অলদো তানসি রিডস নভেলস, হি অলসো এনজয়স ওয়াচিং মুভিজ। তাহলে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা এখন এখন আপনি এটা তো ক্লিয়ার যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে, আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। এখানে আমি একটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিছি কারণ বেশি কঠিন করা যাবে না, প্রিলিত। আচ্ছা নাহলে দেখতেন যে সেন্টেন্সের কঠিনের কি উদাহরণ আছে, আপনি নিশ্চয়ই আপনার আগের ক্লাস দেখলে খেয়াল করছেন কত কঠিন সেন্টেন্স উদাহরণ দিই আমি ক্লাসে। আচ্ছা আসেন কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি, সিম্পল, যেখানে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। একটু আগে জিজ্ঞেস করছেন না কোঅর্ডিনেট ক্লজ কি, ধরেন দুইটা অথবা দুইয়ের অধিক কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই যে দেখেন এন্ড, এটা তানসি রিডস নোভেল, সেন্টেন্স পূর্ণাঙ্গ হইছে। হি এনজয়স ওয়াচিং মুভি, পূর্ণাঙ্গ সেন্টেন্স, কিন্তু যেহেতু এন্ড দ্বারা যুক্ত হয়েছে এটার নাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এটার নাম কোঅর্ডিনেট ক্লজ হইতে পারে, এটা না জানলে হবে। তবে তবে এখানে একের অধিকও কি থাকতে পারে, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। এখন আসেন এই যে পাংচুয়েশনের একটা খেলা আছে এখানে, এখন শুরু হবে যে কনজাংশনের ক্লাস, এই যে এটা ফাঁকে ফাঁকে হবে কনজাংশনের ক্লাস, আপনি মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন। আচ্ছা যেমন দেখেন আপনি এই যে এন্ড হি, এই যে এন্ড দিছি না, ফ্যান বয়েজ দেখছেন, এই যে ফর এন্ড নট, এই ফ্যান বয়েজ যখন থাকবে কোন সেন্টেন্সে, অবশ্যই এটার আগে ওয়াজিব হচ্ছে কি, কমা বসানো, মানে কমা বসাবেন এর আগে, এটা একটা নিয়ম। সেকেন্ড হচ্ছে কোনো জায়গায় যদি আবার এলস অর এলস থাকলেও কোনো অসুবিধা নাই।
এলস ব্র্যাকেটের মধ্যে দেওয়ার অর্থ হচ্ছে যে অর এলস সত্য আবার এলসও সত্য, মানে এটাও কি, এটাও আপনার কম্পাউন্ড সেন্টেন্স হইতে মানে হয় আর কি, মানে হয় ফ্রেন্ড ভয়েস ছাড়া। আরেকটা জিনিস হচ্ছে সেমিকোলন। কোন সেন্টেন্সে আপনি এন্ড না দিয়ে সেমিকোলন ইউজ করতে পারেন, এটার নাম হচ্ছে যে কমা, এটার নাম কোলন। এই কোলনটারে যদি আপনি কমা বানাই দেন এই নিচেরটারে ফোটাটারে, তাহলে এটার নাম সেমিকোলন। যদি মাঝখানে সেমিকোলন দেন তখন এটাও কমপ্লেক্স সেন্টেন্সই হবে। আলিশা ওয়ার্কস টু অফিস, শি এনজয়স দ্য ফ্রেশ এয়ার। তবে তখন বিপরীত কথা বলা যাবে না, মানে একই ধরনের কথা বলতে হবে, ওইটুকু আরো নিয়ম কারণ আছে, সেটা আমরা পাংচুয়েশনের ক্লাসে বুঝবো। এখন আপাতত এটা বুঝেন যে এলস অর এলস থাকলে এবং সেমিকোলন থাকলেও কম্পাউন্ড সেন্টেন্স হবে আদার দেন ফ্যান ভয়েস। ক্লিয়ার সবাই? আচ্ছা, ভেরি গুড। দেখেন এবার দেখেন সিম্পল কমপ্লেক্স। আচ্ছা, একজন বলছে এলসটা আরেকবার বলবেন কিনা। হ্যাঁ, এলস, এলস আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো সেন্টেন্সে অর না থেকে এলসও থাকতে পারে, আবার শুধু অর এলসও থাকতে পারে। মানে স্টাডি হার্ড অর এলস ইউ উইল ফেল, বুঝছেন? আবার যদি আপনি বলেন যে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, দুইটাই শুদ্ধ। আপনি যদি আরো বুঝতে চান তাহলে আমি এখানে রাখছি স্লাইডে, কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আমি রাখি নাই। অর এলস এই দুইটা আপনি সার্চ দিয়ে মিনিংটা দেখে নেবেন। সরি, অর এলস আর এলস, শুধু এলস, দুইটার অর্থ দুই রকম, দেখে নিবেন। বা আমার রিটেন ক্লাস যেটা আপনাদেরকে দেয়া আছে ওখানেও আছে এটা। হুম, নতুবা ঠিক আছে, নইলে অর্থ বাংলা। ওকে, এবার আসেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন আপনারা খুব ফাস্টার বলবেন এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। এখন আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশনে ঢুকবো, এখন আমরা কিন্তু একটু কনজাংশনের ক্লাসও করে ফেলছি মাঝখানে, এই যে কমার ইউজ শিখাই ফেললাম। এরকম করে আরো কনজাংশনের ইউজ আছে, মানে কনজাংশন আর সেন্টেন্সটা আমরা মিলাই ফেলছি। আগের মতো কনজাংশন আলাদা আর ইয়ে আলাদা পড়াচ্ছি না, একসাথে মিলানোর সুবিধা হচ্ছে যে আপনি দুইটা এক ঢিলে দুই পাখি মারবেন, এক ঢিলে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা যে কম্পাউন্ড আপনি কেমনে বুঝছেন, এখানে একটা ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কার, অথবা এটা কনজাংশন আছে। এই কনজাংশনের পরে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ডিপেন্ডেন্ট? ক্লজ মার্কার আছে। দ্য স্কাই টার্নস বিউটিফুল শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক। দ্য স্কাই টার্নস বিউটিফুল শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক। তাহলে দ্য স্কাই আর একটা সাবজেক্ট, এটা আর একটা ফাইনাইট ভার্ব, আর বাকিটা হচ্ছে যে অবজেক্ট। তাহলে আমি বুঝছি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমি আর ব্যাখ্যা না দিয়ে পুরোটা ফাস্টার যাবো, যে আপনারা খালি বলবেন যে কোনটা কি সেন্টেন্স। বলেন, সিম্পল শুধু এস লিখলে হবে। কমপ্লেক্সের ক্ষেত্রে সিম্পলের ক্ষেত্রে শুধু এস লিখবেন, কমপ্লেক্সের ক্ষেত্রে শুধু সি, আর কম্পাউন্ডের ক্ষেত্রে সিএম। বুঝা গেছে? আচ্ছা, এটা এটা যে এটা এটা কোন সেন্টেন্স বলেন? এটাতে অনেকে ভুল করবেন, এই জন্য আসেন এই যে দেখেন, লস্ট ইন দ্য ওয়ার্ল্ডস অফ, লস্ট ইন দ্য ওয়ার্ল্ডস ক্রাফটেড বাই অথর্স। এই যে সিএম কম্পাউন্ড অনেক কিছু বলে ফেলতেছেন, এই যে এটাই জাতির সমস্যা। শি রিডস বুক অ্যাভিডলি। তাহলে প্রথমে এই সংশয়টাতে আসি। শি সাবজেক্ট, রিডস ফাইনাইট ভার্ব, অবজেক্ট। তাহলে শি রিডস বুক অ্যাভিডলি, একটা সেন্টেন্স হয়ে গেল। এন্ড এটা কি, এখানে কি কোনো সাবজেক্ট আছে? নাই। ফাইনাইট ভার্ব আছে? নাই। তাহলে লসটা কি? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের চেহারা কেমন? ভার্বের V3, ভার্ব প্লাস আইএনজি, আর টু প্লাস ভার্ব। এগুলা থাকলে আমি দেখবো যে এগুলো হচ্ছে নন ফাইনাইট, কোনো ফাইনাইট ভার্ব নাই। লস্ট ইন দ্য ওয়ার্ল্ডস ক্রাফটেড বাই অথর্স, মানে এই যে বইয়ের মধ্যে অথর যে একটা ওয়ার্ল্ড তৈরি করছে, একটা পৃথিবী তৈরি করছে, মানে সেটার মধ্যে হারিয়ে গিয়ে সে বই পড়তেছে অ্যাভিডলি। বুঝা গেছে? তাহলে এটা নন ফাইনাইট। নন ফাইনাইট আবার কি? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে বেসিক্যালি এটা একটা ফ্রেজ। তাহলে এখানে তো কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, সুতরাং এটার নাম সিম্পল সেন্টেন্স। এই যে এটাতে ভুল করে ফেলছেন আপনারা। ঠিক বুঝা গেছে এটা যে সিম্পল? আর যদি আপনি নন ফাইনাইট না বুঝেন, আবার ফাইনাইট ভার্বের ক্লাসে চলে যান, ইনশাল্লাহ বুঝে যাবেন। আচ্ছা, এবার আসেন, বলেন এটা বিকজ শি হ্যাড প্র্যাকটিস ফর আওয়ার্স শি পারফর্ম পারফেক্টলি অন স্টেজ। এখন আমরা একই সাথে আমরা কিসের ব্যবহার শিখতেছি? এই যে বিকজ, বিকজের এটা হচ্ছে যে কনজাংশন অথবা ক্লজ মার্কার। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ বুঝাচ্ছে, কারণ, কারণ কোথায় বুঝায়? কারণ বুঝায় হচ্ছে যে ওই যে অ্যাডভার্ব অফ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, মনে আছে? কারণ। তাহলে কারণ বুঝাইলে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে।
কেউ কেউ আবার কম্পাউন্ডও বলে ফেলছেন, কেন বলছেন আমি জানি না। আচ্ছা, হি প্লেইজ গিটার, কোন সেন্টেন্স? সিম্পল, সবাই পারেন এটা। এবার দেখেন এটা বলেন, এটা যারা পারবেন তারা শিয়ানা। ইন হিজ স্পেয়ার টাইম, তার অবসর সময়ে, হি এনজয় স্পিকিং অফ গিটার, স্ট্রামিং কর্ডস অ্যান্ড প্লাকিং স্ট্রিংস, লস্ট ইন দ্য রিদম অ্যান্ড মেলোডি। সবাই সিম্পল বললে আমার কোনো অসুবিধা নাই, কেউ কমপ্লেক্স টমপ্লেক্স বলছেন? দেখেন এটা হচ্ছে যে একটা ফ্রেজ, এই সাবজেক্ট এ ফাইনাইট ভার্ব, এরপরে বাকি সব তো আজেরা কথা। পিকিং অফ গিটার, একটা গিটার নেয়, তার পিকার স্ট্রামিং, কর্ড স্ট্রামিং করে। প্লাকিং, প্লাকিং মানে তো বুঝেন, ওই যে হাত দিয়ে অথবা ওই যে যে ইয়াটা থাকে না, ওটা দিয়ে স্ট্রিং রে বাজানো হচ্ছে প্লাকিং করা। আর কর্ড তো যারা গান টান জানেন তারা বুঝবেন, ওই যে কর্ড ধরে না উপরে, হ্যাঁ, তার ধরে আর কি। আমি তো গিটার বাজাতে পারি না, কিন্তু ওটা বুঝছি আর কি। আচ্ছা, তারপরে এই দেখেন এটা নন ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি, এটাও নন ফাইনাইট। দেখেন কোনো ফাইনাইট ভার্ব নাই, এটাও নন ফাইনাইট ভার্বের বি3, শুধু সাবজেক্ট একটা ভার্ব একটা, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এবার আসেন, এই এটা এটা দেখেই বলে যাওয়া যাবে কোন সেন্টেন্স বলেন তো। কিন্তু এটা দেখেই বলতে যায়েন না, অনেক সময় এটা দেখে বলতে গেলে অসুবিধা কি, এটা হচ্ছে দেখবেন যে বাটের পরে আবার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে নাকি, বা শুধু ফাইনাইট ভার্ব আছে নাকি, তাইলে হবে, নাহলে কিন্তু হবে না। কম্পাউন্ড, ভেরি গুড, বলেন। সিম্পল, ভেরি গুড, বলতে থাকেন, এখন আমি কথা বলতেছি না, আবার মনে করবেন সাউন্ড শোনা যাচ্ছে না অনেকে। অলদো আছে, বলেন কই যাবে? কমপ্লেক্স, বুঝা গেছে না? ভেরি গুড। বিকজ আছে, কই যাবে? কমপ্লেক্স। 46তম বিসিএস এর একটা প্রশ্ন দেখি আমরা, দেখি আপনারা পারেন কিনা। 46তম বিসিএস, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স? কে কে এ বলছেন তারা কান ধরে উঠবস করেন। এই যে দেখেন, এটা হচ্ছে অল ইজ অল ইজ নট গোল্ড, এই যে একটা সেন্টেন্স হয়ে গেল। আবার দ্যাট আছে যে আরেকটা সাবজেক্ট, মানে ক্লজ মার্কারটাই সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আবার এই যে ফাইনাইট ভার্ব, দেখছেন? তাহলে এটা কেমনে সিম্পল সেন্টেন্স হয়? হবে? হবে না। তাহলে এখানে দেখেন অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, দুইটা, এই যে দ্যাট আছে সাবজেক্ট হিসেবে নিজেই কাজ করতেছে, আবার এই ভার্ব আছে, এই যে অল ইজ ওয়েল, আবার এখানে ইজ আছে, তাহলে এটা কমপ্লেক্স। ডু অর আছে, তার মানে এটা কম্পাউন্ড। তাইলে দেখেন আই স সাবজেক্ট ফাইনাইট ভার্ব অ্যান্ড ওল্ড ম্যান অবজেক্ট, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা কি হবে কোনটা এবার বলেন, এক বাক্যে আনসার বলেন সবাই। দেখছেন আপনারা কত জ্ঞানী, দেখছেন? এই ভেরি গুড। 41তম বিসিএস, একটু আগে পড়াইছি এটা, একটু আগে। 41তম বিসিএস এ আসছে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, যদি তুমি আমাকে মানো আমি তোমাকে সাহায্য করব। তাইলে হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, বলেন কি এটা কিসের অর্থ প্রকাশ করতেছে বলেন তো? ইফ, একটু আগে বলছি আমরা এটা মাঝখানে বসে দুইটা সেন্টেন্সে যুক্ত করছে, এই জন্য এটার নাম কনজাংশন। কোনো সমস্যা আছে কারো বুঝতে? এই তো জ্ঞান, আপনারা বুঝেন। এই লেস্ট একটু আগে পড়ছেন না, লেস্ট কোনটার ক্লজ মার্কারে ছিল? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, না কোথাও না কোথাও পাইছেন না? লেস্ট থাকলে সাবঅর্ডিনেট যেখানে হবে এটা কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স না কম্পাউন্ড? একজনে কম্পাউন্ড লিখছেন, সায়রা খাতুন, কেন কম্পাউন্ড লিখছেন? লেস্ট নইলে এটা তো কই পাইছি আমরা? এলস পাইছেন আপনি, এলস, এলস পাইছেন হচ্ছে কোথায়? কম্পাউন্ডে। কিন্তু লেস্ট পাইছেন কোথায়? কমপ্লেক্সে, মনে আছে? এলস অর এলস, অর অথবা এলস অর এলস অথবা শুধু এলস, এটা হচ্ছে কম্পাউন্ড। লিস্ট পাইছেন কোথায়? ওয়াক ফাস্ট, লিস্ট, পাছেও, বা ইন, বা নইলে ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে কি হবে এটা? কমপ্লেক্স সেন্টেন্স, বুঝা গেছে? তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম এখান থেকে কি কি প্রশ্ন আসছে আমরা দেখে নিলাম। বিসিএস এর বাইরে কোনো প্রশ্ন আসে না এই টপিক থেকে, পুরা বিসিএস এর গত 10 বিসিএস আর কি, 9 বিসিএস, গত 9 বিসিএস এখান থেকে আর কোনো প্রশ্ন আসে নাই। মোটামুটি আমরা যা আসছে সলভ করে ফেলছি, এটা লাস্ট প্রশ্ন। আমি বলছি শুড মাঝে মধ্যে কিসের মতো কাজ করে বলেন, এটা পড়া বলেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আচ্ছা, এটা এটা সেম জিনিস হয়ে গেছে না? এটা দুইবার চলে আসছে, এটা লাস্ট ওয়ান, এটা বাদ দিলাম। আচ্ছা, এটা দেখেন, এটা এই যে এলস আছে, উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। এলস মানে কি? অর, একই কথা, অথবা অর কাছাকাছি কথা আর কি, এলস অথবা এলস। কম্পাউন্ড, কোনো সন্দেহ আছে? নাই।
তাহলে এতক্ষণ যারা পড়াইলাম এর মধ্যে এই 4টা কোশ্চেন আপনারা পাইছেন এবং 4টারই শুদ্ধ আনসার দিতে পারছেন। তাহলে এবার বলেন আপনাদের এই ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবার ক্লিয়ার? ক্লিয়ার নাই কেউ নাই? ও দুই একজন মোটামুটি আছে। আবার রেকর্ড দেখলে মোটামুটিও কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন আমরা কিছু ট্রান্সলেশন দেখবো। আমরা এখনো দেখেন আপনারে আমি কোথায় ঢুকাচ্ছি না, ট্রান্সফরমেশনে ঢুকাইতেছি না, কারণ আমি এর আগে যা আপনারে পড়াবো বা বলবো এরপরে ট্রান্সফরমেশন আপনার কাছে পান্তাবাদ হয়ে যাবে, বুঝছেন? ট্রান্সফরমেশনটা মানে আমরা আজীবন রুল দিয়ে শিখছি না, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপরে হোয়াইল প্লাস বক্ষ সকর এইসব প্লাস মাইনাস দিয়ে শিখছেন না, এই প্লাস মাইনাস ভুলে যাবেন। আপনি শুধু অর্থটা বোঝার চেষ্টা করবেন আর দুই একটা ওয়ার্ড মনে রাখবেন, এটা হইলে এটা হয়, এটা হইলে এটা হয়, বাস শেষ, পুরা ট্রান্সফরমেশন শেষ। এটা দিয়ে যদি মনে রাখতে পারেন আপনি যত কঠিনই হোক আপনি পারবেন, ঘিলু খাটাই। কিন্তু আপনি যদি ঘিলু খাটানোর জায়গায় আপনি চিন্তা করেন যে এটা হইলে প্লাস মাইনাস কি ছিল, তাইলে পরীক্ষার হলে প্লাস মাইনাস চিন্তা করতে করতে আপনার টাইম শেষ। এত রুল মনে রাখা যাবে না, খালি মানে ইয়াটা মনে রাখতে হবে। একটা ছক দিব, ওই ছক অনুযায়ী মানে ছকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে কোন কোন প্যাটার্নে হয় আর কি, প্যাটার্নটা দেখানো। আচ্ছা দেখেন, বলেন তো এই যে যদিও কোম্পানির আমি এটা নিয়ে আপনাদের পরীক্ষা নিচ্ছি না, জাস্ট বলতেছি আর কি, যদিও কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত তারপরও সবাই এতেই বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিচ্ছে। তাহলে এটা একটা পুরা সেন্টেন্স যেটা আমরা দো দিয়ে করব, ঠিক আছে? এ দেখেন, দো দ্য কোম্পানিজ ফিউচার ইজ আনস্টেবল এভরিবডি ইজ অফারিং টু ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এইসব সেন্টেন্স করতে গেলে কমপ্লেক্সে করতে হয় এবং দো লাগাইতে হয়, এটা জাস্ট বোঝার জন্য। সেকেন্ড হচ্ছে, এবার আসেন এই যে দেখেন, তাহলে দোর একটা ইয়াজ আমরা শিখি। এই যে এখন হচ্ছে আপনার কনজাংশনের খেলা, আবার আবার কনজাংশন। দো যদি কোনো সেন্টেন্সে থাকে, দো বা অল দো, তাহলে এটার পরে একটা কি বসবে, সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব পরে বসবে আর কি। তাহলে দেখেন, উই স্টেইড আপ লেট, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। ডিসপাইট উই আর টায়ার্ড নাকি দো উই আর টায়ার্ড? এখানে হবে অলদো। কেন অলদো হবে? কারণ অলদোর পরে একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু ডিসপাইট হইলে সেটা লাগবে না। ডিসপাইটের পরে বসে একটা ফ্রেজ আর অলদোর পরে বসে একটা পুরা ক্লজ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এই আনসারটা করেন, দে ওয়েন্ট সুইমিং, তারা কি সাঁতার কাটতে গেল, দ্য কোল্ডনেস অফ দ্য ওয়াটার। তাহলে অলদো দ্য কোল্ডনেস অফ দ্য ওয়াটার না ডিসপাইট দ্য কোল্ডনেস অফ দ্য ওয়াটার? ডিসপাইট। কেন ডিসপাইট? কারণ হচ্ছে ডিসপাইটের পরে দা একটা কি বসে, ফ্রেজ বসে। দেখেন, দ্য কোল্ডনেস অফ দ্য ওয়াটার, কোনো কি নাই, ফাইনাইট ভার্ব নাই, সুতরাং এটা একটা ফ্রেজ। এবং স্পাইটের পরে অনেকে ভুল করে অব দিয়ে ফেলেন, হবে না অব, ইন স্পাইট অফ হবে, ইন স্পাইট অফ, কিন্তু ডিসপাইট শুধু একা বসে। বুঝা গেছে? হ্যাঁ, সত্ত্বেও সত্ত্বেও। এবার বিকজ, অলদো আর ডিসপাইট বা ইন স্পাইট অফ, যেমন বিকজ, বিকজ অফ একই। বিকজ এর পরে পূর্ণাঙ্গ সেন্টেন্স বসবে আর বিকজ অফ এর পরে ফ্রেজ বসবে। দেখেন, আই এনজয় দ্য কোর্স বিকজ দ্য টিচার ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে বিকজ কেন, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, গল্প শেষ। কিন্তু আপনি যদি দেখেন, দেখেন উই অল ফেল টায়ার্ড, টায়ার্ড বিকজ হবে না বিকজ অফ হবে? বিকজ অফ। এই যে সবাই পারলেন। দ্য হট ওয়েদার, এটা হচ্ছে যে কোনো ফাইনাইট ভার্ব নাই। এখন কথা কি, কথাটা হইল এই যে এতক্ষণ আপনি দেখলেন দো অল দো, এই যে দোটা হচ্ছে যে কি, দো দিয়ে যেটা করছেন এটার নাম হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স আর এটার নাম সিম্পল সেন্টেন্স। দেখেন ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেছে, তাও আমরা পরে আবার দেখাবো, কিন্তু একটা ট্রান্সফরমেশন একটা দেখালাম। ঠিক একইভাবে বিকজ কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ অফ সিম্পল সেন্টেন্স। ডিউরিং আর হোয়াইল, হোয়াইলের পরে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব সবই বসবে, কিন্তু ডিউরিং এর পরে শুধু কি বসবে, একটা ফ্রেজ বসবে। ডিড ইউ হিয়ার এনি নয়েজেস হোয়াইল দ্য নাইট নাকি ডিউরিং দ্য নাইট? কি হবে বলেন? ডিউরিং দ্য নাইট। ভেরি গুড। তাহলে ডিউরিং যখন ওই সময় জুড়ে হবে এবং এটার পরে ফ্রেজ হবে, আর হোয়াইলের পরে নর্মালি একটা কন্টিনিউয়াস টেন্স বসে, মানে টেন্স সোজা কথা ক্লজ বসবে, ক্লজটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে হয়। এবার আসেন সো, এন্ড অর বাট। বাট মানে কিন্তু, সো মানে তো জানেন আপনারা, সুতরাং, আর এন্ড মানে জানেন। মনে রাখেন যে এই কথাটা মনে রাখেন,
এবং এখন মনে রাখেন একটা জিনিস যে 70% কম্পাউন্ড সেন্টেন্স 70% কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দিলে আনসার মিলে যাবে, এন্ড সব এন্ড হবে। আর বাকি 30% বুঝবে অন্যগুলা, ইয়েট, সো, মো, বক্কসক্কর এইসব, বুঝছেন? 70% হচ্ছে যে এন্ড দিলে মিলে যাবে, মনে রাখেন। এটা হচ্ছে বিশেষ মানে পরামর্শ, মানে ট্রান্সফরমেশনের জন্য। ট্রান্সফরমেশন আমি রেগুলার নিয়মটাও দেখাবো, আপনারা স্কুল কলেজে কেমনে পড়ছেন। আবার আজকে আরেকটা দারুণ পদ্ধতি দেখাবো, যেটা আপনি মুখস্থ করা লাগবে না, পরীক্ষার হলে এমনি দিয়ে দেখলে পারবেন। আশা করি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ তামিম। আচ্ছা, আই উড লাভ টু স্টে, আই হ্যাভ টু ক্যাচ মাই বাস। এখানে কি হবে? বাট হবে। দেখেন কেন দুইটা বিপরীত কথা বুঝাচ্ছে, বিপরীত, এটা বলে কন্ট্রাস্ট। দেখেন আমার 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 ক্লাসে থাকতে ভালো লাগতেছে, কিন্তু আপনার আপনার ঘুম পাইতেছে, এই কারণে চলে যাবেন। বাট আই ফিল স্লিপি, ধরেন এমনি বললাম আর কি। বলে তাহলে আপনাকে বাস ধরতে হবে যেন চলে আসছেন। আচ্ছা, এবার বসেন, সো অ্যান্ড বাটের মধ্যে কোনটা বসবে? হিজ টি ওয়াজ টু হট, হি পুট সাম কোল্ড মিল্ক ইন ইট। সো হবে, ভেরি গুড। কারণ একটা একটা ফলাফল বুঝাচ্ছে, মানে গরম দেখেই তো কোল্ড মিল্ক ঢালছে, ঠিক না? বিপরীত, বিপরীত অর্থ না, মানে এটার ফলাফল। গরম হচ্ছে কারণ, আর ফলাফল হচ্ছে কোল্ড মিল্ক ঢুকানো, কারণ এবং ফলাফল। অর অলদো বিকজ কোনটা বুঝবে? উই হ্যাড অ্যান আমব্রেলা, উই গট এক্সট্রিমলি ওয়েট। আপনার ছাতা ছিল, তাও আপনি ভিজে গেছেন। তাইলে দুইটা বিপরীত কথা, আর বিপরীত কথা বুঝায় কোনটা দিয়ে? অলদো দিয়ে। এন্ড অলদো না হয় অরও তো হইতে পারতো, কিন্তু অর হইলে দুই পাশে সাধারণত ভার্ব বসে, আর নাইলে কি পূর্ণাঙ্গ সেন্টেন্স মাঝখানে বসে সাধারণত, এই জন্য অলদো হবে। একই রকম উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেমন দেখেন এই যে প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল, কিন্তু বাট ফলাফল হতাশাব্যঞ্জক। অনেকভাবে করা যাবে, বাট দিয়ে করেন, মনে মনে চিন্তা করেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি, কারণ সময়ের অভাবে এগুলা ইয়া করা যাবে না। এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড, বাট এই যে এখানে একটা ভুল আছে, বের করেন। একটু আগে রুলটা পড়াইছি। বাট দ্য আউটকাম ওয়াজ ফ্রাস্ট্রেটিং। এখানে একটা পাংচুয়েশন বা কনজাংশনের ভুল আছে, পাংচুয়েশনের ভুল, বলেন কোনটা? কমা নাই, তাহলে বাটের এখানে একটা কমা বসবে, ঠিক আছে? কারণ ফ্যান ভয়েস যখনই থাকবে, ফ্যান ভয়েস অথবা সাথে এলস, এগুলোর আগে কি বসবে? কমা বসবে। এবার 37তম বিসিএস এ এরকম একটা কোশ্চেন আসছে সো দিয়ে, দেখেন আপনি পারেন কিনা। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এতক্ষণ আমি যা পড়াইছি, যদ্দূর যদ্দূর পড়াচ্ছি, দূরে দূরে গত 10 বিসিএস এ যা আসছে আমরা দেখে ফেলতেছি। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, একবারে অ্যাপ্লাইড আর কি। বলেন, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুসুলধারে বৃষ্টি হচ্ছে। সো ওয়াচ আউট দ্য ফর ফলিং অ্যানিমালস, মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, কিপ ইউর পেটস ইনসাইড, কিপ দ্য উইন্ডোজ ওপেন। কোনটা হবে? সবাই পারছেন, এটা নিয়ে বলার কিছু নাই, বি হবে। মানে যেহেতু মুষলধারে বৃষ্টি হতেছে, আপনি মানে ছাতা নিচের নাকি আগে দেখেন, মেক শিওর। এবার 44তম বিসিএস এ কনজাংশন থেকে একটা প্রশ্ন আসছে, ফ্যান বয়েজ থেকে। যদিও এটার আপনি আইডেন্টিফিকেশন অফ পার্টস পিছনে ফেলতে পারেন। বলতেছে যে হি কুড নট উইন বাট লার্নড এ লট। এন্ড আমার এখানে দেখতে হবে হি একটা সাবজেক্ট, কুড একটা সাবজেক্ট, এখানে একটা কি আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আর লার্নড এ লট, যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট একই, একটারে উজ্জ রাখছে, উজ্জ। এই যে হি এখানে আছে, কিন্তু এটারে উজ্জ রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে হি কুড নট উইন বাট হি লার্নড এ লট, তাহলে কি হবে? এটা কনজাংশন হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? তাহলে এত দূর পর্যন্ত আমাদের যত প্রশ্ন আসছে আমরা সব পেরে গেলাম, তাহলে তারা সফল। এবার আসেন ট্রান্সলেটিং ইউজিং কানেক্টর। এখানে আমি কানেক্টর কেন লিখছি? এই কানেক্টর মানেই কনজাংশন, ঠিক আছে? কনজাংশনের মতো কাজ করে, কিন্তু কানেক্টর অন্য কিছু হিসেবে কাজ করে। এই কানেক্টরগুলোর মধ্যে আমি ওই কানেক্টরগুলো এখানে রাখছি, ভালো করে খেয়াল করেন, মানে যেগুলা কনজাংশন হিসেবে কাজ করে। মাইন্ড ইট, আবার ভালো করে শুনেন। আচ্ছা, এটা আমরা একবার করছি। আচ্ছা, এবার দেখেন এই সেম সেন্টেন্সে প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল, তথাপিও ফলাফল হতাশা ব্যঞ্জক। তাহলে এটা হাউএভার বা ইয়েট দিয়ে করব। তো কি দিয়ে করব? হাউএভার বা ইয়েট দিয়ে। দেখেন খেয়াল করেন, এখানে আমরা আরেকটা রুল শিখবো। এ লট অফ মানি ওয়াজ স্পেন্ড ইন দ্য প্রজেক্ট, তথাপিও, যদিও বলে নাই, তথাপিও বলছে এই জন্য হাউএভার। যখনই আপনি কোনো সেন্টেন্সে হাউএভার দিবেন, হয় এখানে ফুল স্টপ দিয়ে দিতে হবে, নতুন করে এইচ বড় হাতের দিয়ে হাউএভার দিয়ে শুরু করতে হবে, কমা দিয়ে। আর যদি আপনি
নতুন সেন্টেন্স শুরু করবেন না, কম্পাউন্ডে রাখবেন, তাহলে একটা সেমিকোলন দিবেন আর হাউএভার অথবা ইয়েটের পরে একটা কি দিবেন, কমা দিবেন। এটা হচ্ছে রুল, কনজাংশনের রুল। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? আমরা জানি যে সেমিকোলন হইলে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। এরপর যদি হাউএভার আসে এটার পর একটা কমা ইউজ করতে হবে। এটা হলো গল্প। প্রকল্পে প্রচুর অর্থায়ন সত্ত্বেও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। অর্থায়ন সত্ত্বেও, দেখেন, যদিও প্রকল্পে অনেক প্রচুর টাকা খরচ করা হয়েছে এরকম কিছু বলে নাই, একটা ফ্রেজের মতো বলছে, প্রকল্পে প্রচুর অর্থায়ন সত্ত্বেও, তাহলে শুধু ফ্রেজ আসবে, ইন স্পাইট অফ অথবা কি ডিসপাইট দিয়ে করতে হবে। ঠিক আছে, আসেন ডিসপাইট দিয়ে করেন। ইন স্পাইট অফ, in spite of spending a huge amount of money in the project, the result was disappointing. এখন দেখেন, আমি কিন্তু এখন ট্রান্সফরমেশন আপনারা শিখাই নাই, কিন্তু আপনি জানেন যে যদি দো দিয়ে ইউজ করতাম, দো বা অল দো, হ্যাঁ, তাহলে এখানে কি হইতো, ইন স্পাইট অফ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ট ইন দ্য প্রজেক্ট, তাহলে একটা পুরো সেন্টেন্স হইতো, এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ট, এই যে এইভাবে হইতো। কিন্তু যখন এটা ইন স্পাইট অফ বা ডিসপাইট দিয়ে করব, তখন এই যে এটার পরে আইএনজি মানে নন ফাইনাইট হয়ে যাবে। এই হচ্ছে গল্প, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, আমি তথাপিও না দিয়ে বলছি যে যেহেতু প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। এখানে এখানে কনজাংশন বসান, যেহেতুর কনজাংশন কি, সিন্স একজন বলছেন, আর কিছু আছে, এজ আছে, আর কি কিছু, আসেন বিকজ দিয়ে করি আমরা, বিকজ দিয়ে হবে, বিকজ দিয়ে হবে, কিন্তু এখানে আমি বিকজ নিয়ে দিই, এস দি করব, এটা ভুলে লেখা হয়েছে। আচ্ছা, অ্যাজ আ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড অন দ্য প্রজেক্ট, দ্য রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, এস দিয়ে করছি। তাহলে এটা আমি কোন কনজাংশন ইউজ করছি, এস। আগেরটাতে কি করছি, ইন স্পাইট অফ বা ডিসপাইট। আগেরটাতে কি করছি, অলদো। এর আগেরটাতে কি করছি, হাউএভার বা ইয়েট। বোঝা যাচ্ছে? এবার দেখেন লাস্ট ওয়ান মনে হয়, প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল ফলে বা কাজেই ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। এখানের ইংরেজিও একই, এখানের ইংরেজিও একই, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ফলে বা কাজেই মানে কি বলেন, এখানে কি হবে, সো হবে, দেয়ার ফোরও হবে, সো অথবা দেয়ার ফোর। দেখেন, এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড ইন দ্য প্রজেক্ট, সো বা দেয়ার ফোর সেম জিনিস। যদি আপনি সেমিকোলন ইউজ করেন, সো বা দেয়ার পরে, দেয়ার ফোরের পরে কি ইউজ করবেন, সো এর পরে লাগে না, দেয়ার ফোরের পরে ইউজ করবেন। সো যে কমা ইউজ করতে হবে না, নো কমা। দেয়ার ফোর হইলে একটা কমা ইউজ করবেন। একবারে কমা ইউজ না করলে এখানে ফরজ না, এখানে নফল। যদি নাও করেন সমস্যা নাই, কিন্তু করতে চাইলে করতে পারেন, এজ এ রেজাল্ট দিয়েও করতে পারবেন। এজ এ রেজাল্ট দিলে অন্য কিছু হবে, কিন্তু মানে এখানে আমরা সো আর দেয়ার ফোর দিয়ে ইউজ করতে চাইতেছি। এবার কারণ হইলে তো জানেন কি হবে বলেন, আমি বললাম না, কারণ হইলে কি হবে, বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ। সিন্সের যেহেতু অর্থে ইউজ হয় না, কারণ অর্থে ইউজ হয়, এই যে কারণ হিসেবে ইউজ করছি, বাস। এটা এটা বাক্যের প্রথমে যদি হইতো তাহলে এখানে একটা কমা বসতো সেন্টেন্সের মাঝখানে, আর যদি বাক্যের মাঝখানে আসছে কোনো কমা বসে নাই। আচ্ছা, এবার আমি কিছু আপনাদেরকে এই যে যা তখন পড়াইলাম এগুলোর কিছু উদাহরণ বাসায় দেখার জন্য দিছি। যেমন ধরেন, ইন স্পাইট অফ পড়তে থাকেন, ডিসপাইট, ইভেন দো, স্টিল, নেভার দ্য লেজ। নেভার দ্য লেজ হাউএভারের মতো কাহিনী। ঠিক আছে, এবার আমার লাল কলম ইউজ করতে হবে, লাল কলম মানে লাল কালার। আচ্ছা, এই যে দেখেন এগুলো বাসায় দেখার জন্য দেওয়া হয়েছে, এটাও বাসায় দেখবেন, বাট কিভাবে ইউজ হয়। আদারওয়াইজেরও কাহিনী একই, এই যে সেমিকোলন থাকবে পরে কমা, হাউএভারের কাহিনী একই, সেমিকোলন কমা। কনভার্সলি আপনার লাগবে না, না পড়লেও চলবে, এট দ্য সেম টাইমও না পড়লে চলবে, এই তিনটা পড়েন। দেয়ার ফোর একই কাহিনী, এই যে সেমিকোলন দিলে এরপরে কমা দিবেন, সো কমা লাগবে না, কিন্তু এর আগে কমা দিবেন, নো সেমিকোলন, কোনো সেমিকোলন হবে না। এটা কিন্তু দুইটা সেন্টেন্সের কানেক্টর, আর এটা হচ্ছে ডিরেক্ট কনজাংশন হিসেবে কাজ করতেছে। এগুলোর আগে কমা বসে, ফ্যান ভয়েস যেই জন্য আপনারা বলা হয়েছে, বিকজের আগে পরে কোনো কমা লাগে না। কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে অ্যাজ এ রেজাল্ট একটু আগে একজন বলছেন, অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ একটু পরে আমার লাগবে, সিন্স, ডিউ টু, এগুলা বাসায় দেখার জন্য। আফটার, বিফোর, নেক্সট বাসায় দেখবেন। কানেক্টরস যেটা পারপাস, এগুলো উদাহরণগুলো দিছি, জাস্ট একটু উদাহরণগুলো আপনি বাসায় প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক কিছু লেকচার বুকে নাই, তা আপনার অসুবিধা কি, লেকচার বুকও পড়বেন, এটাও পড়বেন, এটা তো বলা দিয়ে কোনো দরকার নাই। এবার আসেন ট্রান্সফরমেশন বা সেন্টেন্সে ঢুকবো আমরা। তা আমরা মোটামুটি 1 ঘন্টা ক্লাস নিছি, এই 1 ঘন্টা ক্লাসের মধ্যে আমরা কনজাংশন শেষ করার চেষ্টা করছি এবং সেন্টেন্স আপনাদেরকে চেনানোর চেষ্টা করছি। এটা ওই যে দেখলে, উদাহরণগুলো দেখলে বুঝবেন, দেয়ার ফোর, হাউএভার, হ্যাঁ, এগুলার পরে সেমিকোলনের পরে কমা।
আর যেগুলো ফ্যান ভয়েস এগুলোর আগে শুধু কমা, ফ্যান ভয়েসের আগে শুধু কমা, ফ্যান ভয়েসের আগে শুধু কমা। আর দেয়ার ফোর, হাউএভার, নেভারদলেস এগুলোর আগে এগুলোর আগে সেমিকোলন পরে কমা। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে যে মিনিং অনুযায়ী 5 প্রকার, এটা জানেন আপনারা। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এটা খুব সোজা, এটা পড়ে আসছেন ছোটবেলা থেকে, এটাও ছোটবেলা থেকে পড়ে আসছেন, কিন্তু এটা জীবনে সব জায়গায় কাজে লাগে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাও বেশি আসে। এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্সের স্ট্রাকচার কেমন, সিম্পল স্ট্রাকচার না কমপ্লেক্স স্ট্রাকচার না কম্পাউন্ড স্ট্রাকচার, এটাও ইম্পর্টেন্ট। এটা আমরা পড়বো এখন। এটা যাবে, আমরা পার্ট 1 করছি আর কি, পার্ট 2 আপনাদের বাড়ি কাজ, পার্ট 1 আমি পড়াবো। আচ্ছা, তো পার্ট 1 এর মধ্যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো। এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে কি পড়াবো। এটার মধ্যে মূল একটা কথাবার্তা আছে। মূল কথাবার্তার মধ্যে ওই যে বললাম 65 থেকে 70% হচ্ছে যে এন্ড দিয়ে যুক্ত করলে কম্পাউন্ড হয়ে যায়, এটা একটা মানে প্রাইমারি কথাবার্তা। এবং কোন কম আর ক্লজ মার্কার যেগুলো থাকে দেখবেন, ক্লজ মার্কার, সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ফ্যান ভয়েস যেখানে দেখবেন, ফ্যান ভয়েস এগুলো হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লজ মার্কার কমপ্লেক্স, ক্লজ মার্কারের মধ্যে কি কি আছে দেখাইছি। আর ফ্যান ভয়েস মানে এন্ড সহ এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কোন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আপনি সিম্পল করতে চান, তার সাইন গুলা বাদ দিয়ে দিতে হবে। সাইন বাদ দেওয়া মানে কি? দেখেন, কোন এই যে বেসিক কথা মনে রাখেন, তাইলে কিন্তু আপনি কমপ্লেক্স কম্পাউন্ডের রুল মুখস্থ করেন না। আমি আর জানা মতে আমি ছোটবেলায় মনে মুখস্থ করছি, এরপর আর করার পরের জীবনের করার চেষ্টা করি না, কারণ এগুলো দেখলেই আমি পারি, আল্লাহর রহমতে আর কি। তো দেখলেই পারি কেন? কারণ আমি তো অর্থ বুঝলেই হয়ে যায়, মানে কোনো মতে বানাই দিলেই হয়েছে। এটা এরকম কোনো রুল নাই যে এটা দিয়ে এটা বানাইতে হবে। আচ্ছা আচ্ছা, সাইন গুলা বাদ দেওয়া মানে কি? মানে হচ্ছে এই যে ফ্যান বয়েসটা বাদ দিয়া ফেলতে হবে, আর হচ্ছে ক্লজ মার্কার বাদ দিয়ে ফেলতে হবে। এবং প্রয়োজন অনুযায়ী এগুলো নন ফাইনাইট করবেন, নাহলে অ্যাডজেক্টিভ করবেন, নাহলে অ্যাডভার্ব করবেন। একইভাবে এটা উল্টা, ভাইস ভার্সা। একইভাবে সিম্পল সেন্টেন্স যদি থাকে, সেগুলোর যদি আপনি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করতে চান, তাইলে কারে শুট করবেন ওখানে? নন ফাইনাইট অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, মানে এগুলা কই আছে, এগুলারে শুট করতে হবে, মানে গুলি করবেন এগুলারে, দেখবেন সব সেন্টেন্স। যদি এই কথা মনে রাখেন, আপনার ট্রান্সফরমেশন 60% শেষ, যদি এটাই বুঝে থাকেন। আর এটা না বুঝলে রুলের মধ্যে যাবেন না। আমরা রুল আলা যারা রুল মুখস্থ করেন তাদের জন্য ওষুধ রাখছি, রুল যারা পছন্দ করেন না বা পড়তে চান না তাদের জন্য ওষুধ আছে। 2 ধরনের মেডিসিন, মানে হোমিও এবং এলোপ্যাথি আর কি, দুইটাই আছে, সমস্যা নাই। দেখেন, এই একটা ছকে মানে আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে দেখেন এটা কাজ করে। এই যে আমি এখন যে কথাটা বললাম, রুলের মতো মুখস্থ করার দরকার নাই। দেখেন, এই যে এই সিম্পলের মধ্যে আপনি কোথাও দেখতেছেন কোন ক্লজ মার্কার আছে? বাই প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব এর ভি1, টু প্লাস ভার্ব নন ফাইনাইট, টু প্লাস ভার্ব মানে নন ফাইনাইট, টু প্লাস ভার্ব মানে নন ফাইনাইট, টু প্লাস ভার্ব মানে নন ফাইনাইট, ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইনাইট, প্রিপোজিশন আবার ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইনাইট, উইদাউট ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইনাইট, বিসাইডস ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইনাইট, এই ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইনাইট। আবার এখানে একটা ফ্রেজ, শুধু পসেসিভ ফ্রেজ, তাও আবার নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে অল নন ফাইনাইট আর ইজ দেয়ার এই ছকের মধ্যে। এবার দেখেন, এই যে ভালো করে খেয়াল করেন যারা রুল মুখস্থ করতে চান না, দেখেন এইটা এখন কোন সময় ভার্ব প্লাস আইএনজি আর টু প্লাস ভার্ব হবে, এটা আপনি বুঝে যাবেন, এই যে পড়তে পড়তে বুঝে যাবেন। হ্যাঁ, আর উইদাউট কখন হবে? নেগেটিভ হইলে হবে, উইদাউট মানেই নেগেটিভ, তখন নেগেটিভ হবে। আচ্ছা, এটা পরে আসতেছি এগুলা। দেখেন সব নন ফাইনাইট, তাহলে এইদিকে ক্লজ মার্কার যাই থাকুক আপনার কিন্তু ওই পাশে নন ফাইনাইটই হবে, মানে ভার্ব প্লাস আইএনজি নাহলে টু প্লাস ভার্ব, বেশিরভাগ ক্ষেত্রে মানে 60% শেষ আপনার এখানে ট্রান্সফরমেশন, 60 না 70% শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন, এই যে দেখেন এখানে দেখেন আমি কয়টা দিছি, এই যে বাট এন্ড ইয়েট একটাতে, একটাতে অর, আর একটাতে হচ্ছে কি হি ওয়ান্টেড, আর আর কিছু নাই। এই দুইটা তো, আর একটা আছে মনে ধরেন কোনটা, আর কিছু নাই। সবগুলাতে এন্ড 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 এন্ড, দেখেন সব এন্ড কমপ্লেক্স, সরি কম্পাউন্ড, সব এন্ড দুই একটা ছাড়া, আর বাকি সব ভার্ব প্লাস আইএনজি দুই একটা ছাড়া। এরপরে দেখেন এই মানে এখন কোন ক্লজ, এখন এত ক্লজ মার্কার আপনারা দেখাইছি, এগুলো মুখস্থ করার দরকার নাই, খালি দেখলেই হবে। আর এখানে ক্লজ মার্কার অল্প কয়েকটা, পরীক্ষায় অল্প কয়েকটার মধ্যেই আসে, পরীক্ষা আসে আরো পান্তাবাদ। আমি পরীক্ষায় যা আসে একবারে সোজা, ওই সোজা যাব না, আবার একবারে কঠিনও যাব না, আমি ইন বিটুইন থাকবো, মাঝামাঝি, মানে রাসুলের পথ অনুসরণ করবো আর কি, বুঝছেন? মাঝামাঝি, যেমন আপনারা পরীক্ষায় মাঝামাঝি আসলে পারেন, মাঝামাঝির বাইরে পিলিতে জীবনও কোশ্চেন হবে না। আচ্ছা,
তাইলে আসেন এখানে আমি প্রথম জিনিসটা এই যে দো অল দো আপনারা একটু আগে বুঝাই গেছেন এটা ইন স্পাইট অফ হয়, দেখছেন মনে আছে? এই যে দো অল দো থাকলে ইন স্পাইট অফ হয় আর এখানে বার্ট হয়, একটু এটা কিন্তু দেখাই ফেলছি এই রুলটা। রুল না, রুল আকারে মুখস্থ করাই নাই, জাস্ট দেখাইছি যে সেন্টেন্স এভাবে হয়। কারণ দো অল দো মানেও যদিও, এটা মানে বিপরীত কন্ট্রাস্ট, আবার ইন স্পাইট অফ মানেও যদিও। তো সুতরাং এখানে আপনি ইন স্পাইট অফ থাকলে ফ্রেজ হবে, ফ্রেজ হলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। অলদো থাকলে এটার পর একটা ক্লজ বসবে, কমপ্লেক্স হয়ে যাবে। আর ফ্যান ভয়েস থাকলে তো কি হয় আপনি জানেন। সুতরাং এভাবে মনে রাখেন। আসেন প্রথমটা, কম্পাউন্ড কি? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সিম্পল। এই যে এটাতে কম্পাউন্ড কোনো সন্দেহ আছে আপনাদের? নাই, এতক্ষণ ক্লাসের পরে আর নাই। তারপরে এটারে যদি কম্পাউন্ড থেকে এই যে বাট, এটা একটা কন্ট্রাস্ট, তাইলে এটা অলদো দো দিয়ে করতে হয়, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। ছোটবেলা থেকে এই উদাহরণ শিখে আসছেন। এবার যদি এটা সিম্পলে যান, এই দোটাই কি হয়ে যাবে? ইন স্পাইট অফ হয়ে যাবে। ইন স্পাইট অফ হইলে হি তো আর হি থাকবে না, হিজ হয়ে যায়, ইজ হয়ে যায় বিং। হ্যাঁ, অথবা আপনি চাইলে হিজ বিং না করলে ইন স্পাইট অফ হিজ পোভার্টিও দিতে পারেন, হিজ দিলেন আর বিং পুয়ার না বলে পোভার্টিও বলতে পারেন, দুইটাই শুদ্ধ। তাইলে একটু আগে আমরা কিন্তু বলছি যে আপনাদেরকে যে দো থাকলে ইন স্পাইট অফ দিয়ে আমি এটারে ফ্রেজ করে ফেলি। বেসিক্যালি কমপ্লেক্স থেকে সিম্পল করা বা কম্পাউন্ড থেকে সিম্পল করা মানে হচ্ছে ক্লজ রে ফ্রেজ করা, কোনো আর কিচ্ছু না, একবারে সিম্পল কথা, আর কিচ্ছু না, এটাই রুল, আর কিছু আর কোনো রুল নাই এর বাইরে। কি বলছি? আপনি কম্পাউন্ড বা কমপ্লেক্স থেকে যখন সিম্পলে আসবেন, বেসিক্যালি ক্লজ রে কি করতেছেন? ফ্রেজ করতেছেন। এখন ধরেন আপনি ইন স্পাইট অফ দিয়ে করবেন না, তাহলে এটার পরিবর্তে আপনি কি ডিসপাইট বসাতে পারেন, ডিসপাইট বিং পুয়ার, অথবা ডিসপাইট হিজ পভার্টি, তখন আর অব হবে না, মনে রাখেন। এই জিনিসটা ক্লিয়ার সবার? ভেরি গুড, ভেরি গুড। এবার দেখেন, যারা রুল মুখস্থ করতে চান তাদের জন্য রুলও দেওয়া হয়েছে। ক্লজ ওয়ান প্লাস ক্লজ টু, মাঝখানে বাট ইয়েট, দো অল দো ক্লজ ওয়ান প্লাস ক্লজ টু, আবার ইন স্পাইট অফ ডিসপাইট পসেসিভ বসবে নাউন। এখন দেখেন আপনার এটা মুখস্থ করবেন নাকি আগে যা বলছি সেটা, কোনটা সোজা লাগতেছে? ক্লজ সিএল ওয়ান মানে ক্লজ ওয়ান প্লাস বাট ইয়েট প্লাস ক্লজ টু, দো অল দো ক্লজ ওয়ান প্লাস ক্লজ টু, স্পাইট অফ বা ডিসপাইট পসেসিভ ফর্ম প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কোনটা সোজা? রুল মুখস্থ করে আপনি, এই যে একজন লিখছে জীবন টানা টানা করে ফেলছেন। এই যে যারা রুল মুখস্থ করতে চান তাদের জন্য এই এই অ্যালোপ্যাথি দেয়া আছে, দেখছেন? এটা রাখলেন। এবার দেখেন 38তম বিসিএস একটা কোশ্চেন নিয়ে আসছে, জিজ্ঞেস করছে আপনারে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। কত সোজা প্রশ্ন, দেখছেন? বলেন কোনটা হবে আনসার। এখন দেখেন এটা কিন্তু এটাও বলতে পারতো একটা কমা দিয়ে, এখানে কমা দেয় নাই কেন দেখছেন? ওরা কি ভুল করছে তাহলে? বলেন তো। ভুল করে নাই, কারণ কি? ওরা তো বলে আপনারা এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স দেয় নাই। এই যে দেখেন এখানে চাইলে, এখানে চাইলে ও কি করতে পারতো, এখানে কমা দিয়ে হি ইজ অনেস্ট হইলে এখানে কমা দেয়াল ফরজ হয়ে যেত, এই জন্য কমা দেয় নাই। এবার আসেন 2 নাম্বার ঘটনায়। 2 নাম্বারে আপনাদের বলা হয়েছে যে এই যে ধরেন অর থাকবে কোনো সেন্টেন্সে, অর মানেই নেগেটিভ, ডু অর ডাই, করো নাইলে মরো, মানে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। আচ্ছা, তাহলে যেহেতু নেগেটিভ তার মানে এখানে উইদাউট হবে। আবার ইফ ইউ ডোন্ট ডু, যদি না করো, মানে ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই। এই যে এটা মনে রাখার জন্য ডু অর ডাই ম্যাচ মনে রাখলে হয়, ডু অর ডাই। এই একটা মানে আমার কথা হচ্ছে এই রুলটা মুখস্থ না করে আপনি কি করবেন জানেন? উদাহরণ মুখস্থ করবেন, একটা উদাহরণ মনে রাখবেন অর দিয়ে। আপনি যদি একটা উদাহরণ মনে রাখেন, একবার সোজা উদাহরণ যেটা পুরো পৃথিবী জানে, এই উদাহরণ মনে রাখেন, উদাহরণ দিয়ে আপনি সেন্টেন্স আরেকটা করে ফেলবেন। রুল মুখস্থ করেন না, উদাহরণ কি মুখস্থ করবেন? উদাহরণ মুখস্থ করবেন। উদাহরণটা কি? ডু অর ডাই, অথবা এটাও মুখস্থ রাখতে পারেন কম্পাউন্ড। কম্পাউন্ড কি? স্টাডি হার্ড অর ফেল, হয় ভালো করে পড়ো নাইলে ফেল করো। এই উদাহরণটাই যদি আপনি মনে রাখেন তাইলেই হয়ে যাবে, মানে আর আপনার কোনো রুলে যাইতে হবে না। তাহলে দেখেন এখন অর মানেই তো কি? নেগেটিভ। এটা মনে রাখেন যে অর মানে নেগেটিভ। তাহলে এটা যদি কমপ্লেক্স করতে চান তাহলে কি হবে? একটা ইফ যুক্ত হবে, ইফ ইউ কিন্তু নেগেটিভ হবে, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল। দেখেন, তাহলে ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল। তারপর এখন কম্পাউন্ড করতে গেলে কি হবে? কম্পাউন্ড তো আছে, সরি, সিম্পল করতে গেলে কি হবে? যেহেতু নেগেটিভ, সুতরাং দুইটা গল্প আছে, একটা হচ্ছে বাই প্লাস আইএনজি আর একটা ভার প্লাস আইএনজি, আর একটা হচ্ছে যে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি। তাহলে কোনটা হয়? বাই প্লাস আইএনজি হবে না উইদাউট হবে?
যদি পজিটিভ হইতো বাই প্লাস আইএনজি হয়, যদি আর নেগেটিভ হইলে উইদাউট প্লাস আইএনজি হয়। বুঝছেন? এটা মনে রাখেন। তাহলে কি উইদাউট স্টার্টিং হার্ড ইউ উইল ফেল। এই রুলটা ক্লিয়ার? এটাও একটা রুল। এই যে রুল হইলে আপনি এমনি পড়তে হবে। কম্পাউন্ড থাকলে অর এর এই পাশে ক্লজ 1 ক্লজ 2, তারপরে এখানে যেহেতু অর নেগেটিভ এখানে ডু নট বসবে, ডাজ নটও বসতে পারে টেন্স অনুযায়ী, এরপরে নেগেটিভ হবে, আনলেসও হয়, তারপর উইদাউট। এটা যারা রুল পছন্দ করেন তাদের জন্য রুল দেওয়া আছে, আর যারা রুল পছন্দ করেন না তারা মনে রাখবেন অর মানে নেগেটিভ, আর উদাহরণ মনে রাখবেন ডু অর ডাই ম্যাচ, ডু অর ডাই। এটা মনে রাখেন, এটারেই মুখস্থ করে ফেলেন। ডু অর ডাই, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই, উইদাউট ডুইং ইউ উইল ডাই। এটা মনে রাখেন, আপনার আর কিচ্ছু মনে রাখা লাগবে না, মানে আপনি অন্য কিছু মনে রাখেন না, রুল টুল মনে রাখেন না, শুধু একটা উদাহরণ কি মনে রাখবেন, উদাহরণ। এই উদাহরণটাই সোজা, এটাই মনে রাখতে পারেন। আসেন 3 নাম্বার। 3 নাম্বারে পুরা বিপরীত কথা, এটা আমি আর পড়াবই না, আমার মনে হয় আপনারা পারবেন। মানে হচ্ছে ভার প্লাস এন্ড, তো এই যে এন্ড আছে তখন অর দেখি, অর না থাকি দেখেন এন্ড আছে, তাহলে এন্ড থাকলে এটা পজিটিভ, সোজা কথা। আর পজিটিভ হলে ডু নট হবে না, ডু ইফ ইউ ডু হবে, এরপরে বাই প্লাস আইএনজি। মানে এখন যা বলছি নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। দেখেন এই যে ডু দ্য ওয়ার্ক এন্ড আই উইল পে ইউ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট, তাহলে ইফ ইউ ডু নট ডু দ্য ওয়ার্ক আই উইল পে ইউ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট। এখন বলেন এটার আমি কেন ইয়া ফর্ম রাখি নাই, এটা সিম্পল কি হবে কেউ বলতে পারবেন? এটা আমি যদি পরের স্লাইডগুলোতে যাই আপনি অটো বুঝে যাবেন কেন এটা সিম্পল হবে না, মানে বাই প্লাস আইএনজি দিয়ে। কিন্তু কেন এটা সিম্পল পরীক্ষা আপনারা জিজ্ঞেস করবে না। এটা সিম্পল তখনই হবে যদি দুই পাশে সাবজেক্ট একই থাকতো, এখানে যদি ইউ থাকতো, অথবা ইফ ইউ ডু দ্য ওয়ার্ক মানে ইউ উইল বি অ্যাওয়ার্ডেড, এটা যদি হইতো তখন দেখেন বাই ডুইং দ্য ওয়ার্ক ইউ উইল বি অ্যাওয়ার্ডেড, মানে দুই পাশে সাবজেক্ট একই হইতে হবে। সাবজেক্ট একই আর একই না, এটা নিয়ে টেনশন নিয়েন না, এটা নিয়ে একবারে সোজা কিছু স্লাইড দিয়ে দিব, একবারে সোজা। তাহলে এটা বুঝা গেছেন। এবার দেখেন আবার ভার প্লাস আইএনজিতে যদি সাবজেক্ট একই হয়, আপনি অর্থ দেখলে আসলে বুঝে যাবেন এটা কি হোয়েন আর সিন্স দিয়ে করবো নাকি ইফ দিয়ে করবো। দেখেন সেন্টেন্সের গতি প্রকৃতি দেখেন, এটা দিয়ে বুঝে যাবেন। দেখেন উই ওয়েন্ট টু হিজ অফিস এন্ড উই ফাইন্ড হিম অ্যাবসেন্ট। দেখেন আপনি এখন তো বলতে পারেন যে এটাতে এন্ড যুক্ত হয়েছে আগেরটার মতো, তাহলে তো আমি যদি নিশ্চয়ই এটাতে কি দিয়ে করতে পারি, ইফ দিয়ে করতে পারি। দেন দেখেন ইফ দিয়ে মিলবে না। ইফ ইউ ওয়েন্ট টু হিজ অফিস উই উইল, ইফ উই ওয়েন্ট টু হিজ অফিস উই ফাউন্ড হিম, মানে আমরা যদি তার অফিসে যাই তাকে আমরা অ্যাবসেন্ট পাবো, এটা তো আপনি জানেন না, যদি তার অফিসে যাই সে অ্যাবসেন্ট থাকবে, এটাকে আপনি কেমনে বুঝছেন? কিন্তু দেখুন দেখেন হোয়েন দি করবেন এটা সবসময়ের জন্য সত্য, হোয়েন উই ওয়েন টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, ওয়েন। তা আপনি সোজা কথা হচ্ছে এন্ড থাকলে আপনি দেখবেন যে ক্লজ মার্কার তো কয়েকটাই পরীক্ষায় আসে, ওয়েন টোয়েন মিলায়া ইফ টিফ মিলায়া কয়েকটা, তা আপনি চিন্তা করে দেখবেন যে কোনটা দিয়ে হয়। এটা হচ্ছে চিন্তার খোরাক, মানে চিন্তা করে দেখতে পারেন যে কোনটা দিয়ে হয়। আর চিন্তা করে না পারলে ওই যে যেটা দেখাইছি ওইভাবে মনে রাখবেন, একটা উদাহরণ মনে রাখা, মানে ধরেন আপনি 10-15টা উদাহরণ মাথার মধ্যে খেললেই পুরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ। এখন দেখেন এই যে আমি এখন গোয়িং টু হিজ অফিস উই ফাইন্ড হিম, এটা সিম্পল হইলো কেমনে? সিম্পলের প্রথম শর্ত আমি কি বলছি সিম্পল করার জন্য, এই যে সাবজেক্ট, এই যে ক্লজ মার্কার বাদ, সাবজেক্ট বাদ, ওয়েন রে গোয়িং করে ফেলতে হবে। গোয়িং কেমনে করে? ওয়েন রে বার প্লাস আইএনজি, শেষ, গল্প শেষ। তাহলে সিম্পল করা একবারে সিম্পল, সিম্পল করা ইজ ভেরি সিম্পল। সেটা কি? কমপ্লেক্স হইছে কেন এটা আগে মনে রাখেন। কমপ্লেক্স হইছে কেন? এটার ওয়েন আছে। কম্পাউন্ড হইছে কেন? এটার এন্ড আছে, এই জন্য এন্ড বাদ দিয়ে দিছি, এন্ড বাদ দি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে দিছি, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। এখন যখন সিম্পল করব এই ব্যাটারও বাদ দিব, সাবজেক্টও বাদ দিব, তাহলে ওয়েন টু অফিস তার হয় না, এটা নন ফাইনাইট করতে হবে, গোয়িং টু অফিস, অফিসে গিয়ে। ওয়েন টু অফিস বললে তো অফিসে গিয়ে হয় না, তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে না। এটা বুঝার, এটা আরো ভালো বুঝবেন, একটু পরে আরো কিছু স্লাইড দিব, বুঝবেন এটা আরো ভালো। যারা রুল পড়েন তাদের জন্য রুলও দেয়া আছে এখানে। এবার যদি এখন আপনারা দেখছেন সাবজেক্ট একই হইলে, কিন্তু সাবজেক্ট যদি আলাদা হয়, আলাদা হয়ের মামলা আরো আছে, মানে প্রচুর উদাহরণ দিব, মানে একবারে মাথার মধ্যে গেঁথে যায় ইনশাল্লাহ। কিন্তু আগে আলাদা হইলে নর্মালি কি হয় দেখেন, ধরেন বলছে যে হি ওক আপ এন্ড ইট ওয়াজ রেইনিং। দেখেন হি আর ইট মিল নাই, সাবজেক্ট টু আর সাবজেক্ট ওয়ান, মানে দুইটা আলাদা সাবজেক্ট। হি woke আপ এন্ড ইট ওয়াজ রেইনিং, তখন আপনি দেখেন
এটা করতে পারছেন হোয়েন দিয়ে, কোনো অসুবিধা নাই। হোয়েন দিয়ে দেখেন, হোয়েন দিয়ে করলে অর্থ মিলে যাবে। হোয়েন হি woke up it was raining, গল্প শেষ, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি অ্যান্ড দিয়ে করবেন, হি woke up and it was যখন কম সিম্পল করবেন, তখন হচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ দিয়ে করতে হবে। অ্যাট দ্য টাইম অফ হিজ ওয়েকিং আপ, যখন সে উঠছে আর কি। এই হোয়েনের মনে রাখেন, হোয়েন মানে যখন না, এই হোয়েনের সিম্পল ফর্ম হচ্ছে যে এট দ্য টাইম অফ। এট দ্য টাইম অফ কেন দেয়? এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার পরে ভার্ব প্লাস আইএনজি বসে অথবা ফ্রেজ বসে। হোয়েনের পরে কখনো ফ্রেজ বসে না, হোয়েনের পরে পুরা সেন্টেন্স বসে, মানে ক্লজ বসে, সরি পুরা ক্লজ। তাহলে আপনারা একটু আগে জানছেন যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হোয়েন, তাহলে হোয়েনের পরে পুরা ক্লজ বসে। তাহলে আমরা এমন কিছু বসাইতে হবে, এট দ্য টাইম অফ, অন অ্যাকাউন্ট অফ, মানে এখানে অন অ্যাকাউন্ট অফ বসবে না, ডিউ টু, হ্যাঁ, তারপরে ইন স্পাইট অফ, মানে এরকম কিছু ফ্রেজ আনতে হবে যেটার পরে ভার্ব প্লাস আইএনজি অথবা ফ্রেজ বসে। এটা মনে রাখতে পারেন। তাহলে এটা রুল আকারও এখানে দেয়া আছে, মানে সাবজেক্ট যদি আলাদা হয়, মানে একই হয় এটা হবে, আর আলাদা হইলে এটা হবে। আচ্ছা আসেন, তারপরে ভেরি অ্যান এন্ড। দেখেন এই ভেরি অ্যান এন্ড মুখস্থ করার দরকার নাই। দেখেন আমি যদি বলি, একটা উদাহরণ মনে রাখেন, সে খুবই টায়ার্ড যে হাঁটতে পারে না, হি ইজ ভেরি টায়ার্ড অ্যান্ড হি ক্যান নট ওয়াক। ভেরি, একই জিনিসটা আপনি তো ক্লজ মার্কার আনতে হবে। ভেরি তো আর ক্লজ মার্কার না, ঠিক না? ভেরি কি ক্লজ মার্কার না? ভেরি কি একটা অ্যাডভার্ব। তাহলে আমার এই একই ধরনের অর্থ কমপ্লেক্সে কিভাবে করে? সো দ্যাট দিয়ে করে, সো ডট ডট দ্যাট। ভেরি হইলে সো ডট ডট দ্যাট দিয়ে করে। এবং সেম জিনিস এটাতে কি কেমনে করে? টু প্লাস টু দিয়ে, টু প্লাস ডট ডট টু, আচ্ছা বা টু ডট ডট টু। তাহলে একই জিনিস দেখেন, এখন আপনি মনে করেন কিচ্ছু পারেন না, মনে করেন আপনার রুল মনে নাই, আপনি একটা উদাহরণ মনে রাখেন, হি ইজ টু উইক, ছোটবেলায় শিখছেন টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে দেখেন এখানে কোনো টু ওয়াক নন ফাইনাইট আর হি ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু এটারে জাস্ট আপনি কমপ্লেক্স যদি করতে চান, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। এখন হি ক্যান নট যখন দিয়েছেন, হি একটা চলে আসছে, হি একটা চলে আসছে, সাবজেক্ট দুইটা, ক্যান নট আর একটা ফাইনাইট ভার্ব, সুতরাং কি এটা কমপ্লেক্স হয়ে গেছে। ঠিক একই জিনিসই আপনি দ্যাট সো দ্যাটটা বাদ দিয়ে এন্ড ঢুকাই দিবেন, আর এন্ড ঢুকানো মানেই ফ্যান ভয়েস, ফ্যান ভয়েস মানেই কম্পাউন্ড। এভাবে মনে রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ, আর যারা এই বুদ্ধি খাটাইতে চান না তাদের জন্য ব্যবস্থা আছে। কম্পাউন্ড, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি উইল নট অ্যাকসেপ্ট দ্য ব্রাইব। ভেরি অ্যান্ড সো দ্যাট, সো অনেস্ট দ্যাট হি ক্যান। তাহলে এখানে সো ডট ডট দ্যাট দিলে তো আমার দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, এই জন্য এটা কমপ্লেক্স। কিন্তু হি ইজ টু অনেস্ট, একটা ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব মানে কি? নন ফাইনাইট। তাহলে এটা সিম্পল, গল্প শেষ। তাহলে কি হইলো? সিম্পল সেন্টেন্সে একটা নন ফাইনাইট একটা ফাইনাইট, আর কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার সো ডট ডট দ্যাট, মানে ওই যে ইয়াগুলো আর কি, পেয়ার পেয়ার, জামাই বউ যেটা বলছি। আর এখানে শুধু এন্ড। আর ভেরি কেন হইছে? ভেরি না হইলে, ভেরি না হইলে তো আর সো ডট ডট বা টু টু আসতো না। ভেরি মানেই জোর দিছে, আর জোর দেওয়ার জন্য সো আসছে, টু আসছে, এটা মনে রাখেন। তাহলে সোজা উদাহরণ হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এটা মনে রাখলে সব হয়ে যাবে। এটা একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারেন। আর যারা রুল মনে রাখতে চান তাদের জন্য রুলও দেওয়া আছে। ভেরি এন্ড থাকলে সো ডট ডট দ্যাট সাবজেক্ট প্লাস এনি টেন্স, ক্যান কুড মে মাইট সব হইতে পারে, আর টু টু প্লাস ভার্ব। এটাও মনে রাখতে পারেন যারা যেভাবে মনে রাখতে চান। কিন্তু এই ইয়াটা আমি বলবো যে ওয়ান্টেড টু, তো এটা অনেকে ভুলে যাবেন, মনে থাকবে না। এটারে চাইলে আপনি রুল আকারে মনে রাখতে পারেন, ও হি ওয়ান্টেড টু, অনেকে মনে থাকবে না। মানে এটার সাথে পার্থক্য কি দেখেন, এটা টু প্লাস ডট ডট টু, টু ডট ডট টু না, এটা টু প্লাস ভার্ব মানে নন ফাইনাইট, আর এটা হচ্ছে সো দ্যাট ডট ডট দ্যাট এর পরিবর্তে সো দ্যাট, একই জিনিস কিন্তু সো দ্যাট। কিন্তু এখানে আর ভেরি এন্ড হবে না, এন্ড হি ওয়ান্ট বা ওয়ান্টেড টু। এটা একটু হালকা কঠিন লাগতে পারে আপনার, এটা মনে, এই তাহলে এই উদাহরণটা মনে রাখতে পারেন যদি কঠিন লাগে। হি স্টাডিড হার্ড অ্যান্ড হি ওয়ান্টেড টু পাস। যখনই ওয়ান্টেড টু দেখবেন, সে স্টাডিড হার্ড কারণ সে কি পাস করতে চায়। তাহলে হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস, যাতে সে পাস করে। তাহলে হি স্টাডিড হার্ড টু পাস, নন ফাইনাইট, মানে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, আর এই যে ক্লজ মার্কার, আর হচ্ছে যে ফ্যান বয়েস। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখেন। বা ওয়ান্টেড টুটা আপনি চাইলে মনে না থাকলে এইভাবে মনে রাখতে পারেন।
এটার জন্য রুল দিলাম জান, কারণ অনেক সময় ওয়ান্টেড টু মনে রাখতে নাও পারেন বা মাথায় নাও আসতে পারে, এটা রুল আকারেই পড়েন যদি না আসে, মনে না আসে, কারণ এটা আমিও ভুলে যাই এই জন্য, বা যখন করতাম তখন ভুলে যাইতাম আর কি। এখন তো আর ভুলার কিছু নাই, আমার তো আর পরীক্ষা নাই, পরীক্ষা আপনাদের, বিপদও আপনাদের। আচ্ছা, টু প্লাস ভার্ব যদি দেই তাহলে তো এটা নন ফাইনাইট হয়ে যায় আমি জানি, কিন্তু ইন অর্ডার দ্যাট বা ইন অর্ডার দ্যাট, শুধু দ্যাট দিলে, দ্যাট যখনই আসে এটা ক্লজ মার্কার হয়ে যায়, আর এন্ড তো এন্ডই, এটা নিয়ে কিছু মানে বলারই নাই। তাহলে আসেন, এই যে ইট ওয়াজ রিগ্রেটেড দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট, দ্যাট আছে, তাহলে এটারে কি করলাম, এন্ড যুক্ত করলাম, দ্যাট থাকলে এন্ড যুক্ত হবে, সিম্পল। আর হচ্ছে যে নন ফাইনাইট করা, টু প্লাস ভার্বের ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান, হি ওয়াজ মাচ রিগ্রেটেড টু বি অ্যাবসেন্ট, তাইলে দ্যাট থাকলে কি হবে, এন্ড হবে, আর ওখানে টু প্লাস ভার্ব। মানে আপনি মনে রাখবেন যে কম সিম্পল করা খুবই সিম্পল, আবার বললাম, হয় টু প্লাস ভার্ব চিন্তা করবেন, নাহলে ভার্ব প্লাস আইএনজি চিন্তা করবেন বেশিরভাগ ক্ষেত্রে। রুল যাদের দরকার রুল দিয়ে দিছি। এবার আসেন নট অনলি বাট অলসো, এটা আপনারা পারেন, তবে এটার মধ্যে মনে রাখতে হয় শুধু বিসাইডস এর খেলাটা, বিসাইডস যে হয় নট অনলি বাট অলসো থাকলে, এটা মনে রাখতে হবে। যারা মনে রাখতে পারেন এটা রুল আকারে মনে রাখেন, এই ওয়ান্টেড টুর মতো। বিসাইডস, আই গেভ হিম নট অনলি মানি বাট অলসো গুড অ্যাডভাইস। কিন্তু যদি আপনি কম্পাউন্ড করেন তাহলে সোজা এটা এন্ড দিতেই পারেন, মানে কম্পাউন্ড করা সোজা, মানে 70% ক্ষেত্রে যদি এন্ড হয়, না পারলে এন্ড বসাই দিবেন, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে। আর ভেরিয়েন্ট কখন হবে, টু ডট ডট টু থাকলে, এটা মনে রাখেন। হ্যাঁ, আর অর থাকবে, অর বা ইয়েট হবে কখন, কন্ট্রাস্ট হইলে, কন্ট্রাস্ট হইলে দো অল দো, আর ইন স্পাইট অফ, ভেরি থাকলে টু ডট ডট টু, এন্ড আর ভেরি, আর বেশিরভাগ ক্ষেত্রেই এন্ডে হয়ে যায়, এন্ড দিয়ে হয়ে যায়, এটা মনে রাখেন। তাইলে নট অনলি তো, তাহলে এটা, এটাও আছে এটাও আছে, তাহলে বিসাইডস গিভিং হিম মানি, মানে মানি, আবার আই গেভ হিম এ গুড অ্যাডভাইস, মানে শুধু মানি দেই নাই, বিসাইডস এটার সাথে সাথে এটাও দিছি। তাহলে দেখেন সেন্সটা দিয়ে, আমি কিন্তু সেন্স দিয়ে বুঝি, মানে আমি তারে নট অনলি মানি দেই নাই, ভালো পরামর্শ দিছি, এন্ড দিয়ে হয়ে যায়, এটা নিয়ে মুখস্থ মনে রাখার কিছু নাই, বেশিরভাগই এন্ড দিয়ে মিলে যাবে। তাইলে আপনি যদি সিম্পলে বলতে চান, কিছু একটা আনতে হবে এই যে এরকম, যেটার পরে ফ্রেজ বসে, ফ্রেজ ফ্রেজ, লাল করে দিচ্ছে ফ্রেজ, তাহলে এটা দেওয়ার সাথে সাথে এটাও দিছি, এই সেন্সটা বোঝানোর জন্য বিসাইডস আনা হয়। এই জন্য আমি এটা সবুজ করে দিছি, যারা মনে নাও রাখতে পারেন, ওয়ান্টেড টু আর এটা মনে নাও থাকতে পারে। একটু পরে আমরা এমন ইয়াতে যাব, হ্যাঁ হবে হবে জান্নাত, তা তখন আপনি আবার এটাও মনে রাখা লাগবে না, আপনার কাছে দুনিয়াদারি আরো সোজা লাগবে একটু পরে ইনশাল্লাহ। দেখেন, নট অনলি বাট অলসো, ওই যে এন্ড আর এটা, যাই হোক। এরপরে লাস্ট ওয়ান রুল, মানে এই ছকের মধ্যে শেষটা হচ্ছে এটা, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, মানে ওই যে পেয়ার, যেটা পেয়ার বা কনজাংশনাল ফ্রেজ যেটা, হুম, অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভড দ্য ক্রাউড ডিসপার্স, মানে ক্রাউডটা কি পালাই গেছে বা ছড়াই ছিটাই গেছে, তাইলে স্বাভাবিকভাবেই বেশিরভাগ ক্ষেত্রে এন্ড বসে যাবে, এন্ড নিয়ে কোনো কথা নাই। যেহেতু অ্যাজ সুন অ্যাজ বলছে যেই মাত্র পুলিশ আসছে, তাহলে এই যেই মাত্র কমপ্লেক্স সিম্পল ফর্মটা হচ্ছে এট দ্য টাইম অফ, যখনই পুলিশ আসছে তখনই তারা পালাই গেছে বা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই এট দ্য টাইম অফ, এক জায়গায় আপনি কি মনে রাখছেন, এই যে এট দ্য টাইম অফ কয়বার আসলো, দুইবার আসছে, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আসছে, আর এখানে আসছে, আর আরেকটা জায়গায় আসছে। তাহলে এট দ্য টাইম অফ কেমন মনে রাখবেন, এই যে অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র বা যখনই, এই কথাটারে সিম্পলে কেমনে বলে, এট দ্য টাইম অফ। রুল যারা চান তারা এটা, আর হার্ডলি হ্যাড দিয়ে একই জিনিস দিয়ে আছে উদাহরণ। এবার আসেন, ওই যে একটু আগে আমি আপনাদেরকে বললাম না, নন ফাইনেট, মানে ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব প্লাস ভি, ভার্বের ভি থ্রি অথবা টু প্লাস ভার্ব, এই তিনটা যদি থাকে আপনি এদি তিনটারে গুলি করবেন, শুট করবেন, তাইলে আপনার ইয়া মিলে যাবে। এই তিনটারে দিয়ে আপনারে কি রিলেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্স বানাই ফেলতে হবে। কি বলছি, এই তিনটারে দিয়ে ওই যে রিলেটিভ অ্যাডজেক্টিভ দেখাইছি না, রিলেটিভ প্রোনাউনের ইয়া ক্লজ মার্কার, অ্যাডজেক্টিভ না সরি ক্লজ মার্কার, ওই ক্লজ মার্কার গুলা দিয়ে আপনি সেন্টেন্স বানাই ফেলবেন। এটা নন ফাইনাইট যেমন সত্য, নন ফাইনাইট অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভও সত্য, বা অ্যাডজেক্টিভ থাকলেও হবে, অ্যাডভার্ব থাকলেও হবে। উদাহরণ দেখেন, বলেন এখানে নন ফাইনাইট কোনটা, ফাইনাইট কোনটা, শুধু নন ফাইনাইটটা নির্ধারণ করেন। এটা একটা সিম্পল সেন্টেন্স, দ্য রিপোর্টেড ওয়ামেন ইজ আ স্পাই, তাহলে দেখেন এই সেন্টেন্সটা, এই যে এটা বাদ দেন তাইলেও হয়ে যায়, দ্য ওয়ামেন ইজ এ স্পাই।
তাহলে মহিলাটাই স্পাই, এটা তো সোজা, আমি জানি। কিন্তু এই যে দেখেন, আপনারা সিম্পল করার জন্য একটা সূত্র তারা দিয়ে দিছে, মানে একটা ক্লু দিয়ে দিছে। এই ক্লুটা হচ্ছে যে রিপোর্টেড, মানে নন ফাইনাইট, ইজ হচ্ছে ফাইনাইট। ওকে, এই রিপোর্টেড আপনি কি বলতে পারেন, এটারই সেন্টেন্স বানাই ফেলতে হবে। তাহলে দ্য রিপোর্টেড, তাহলে দ্য রিপোর্টেড ওমেন, দেখেন এটা কেমনে বানায়, দ্য ওমেন হু ইজ রিপোর্টেড, সোজা, ব্যক্তি, এই জন্য হু ইজ রিপোর্টেড হইছে। তাহলে দ্য ওমেন, এই যে এটার পরে যেহেতু আপনি যখন রিলেটিভ প্রোনাউন ইউজ করবেন তার আগে তো একটা নাউন লাগবে, এই জন্য দ্য ওমেন বলছে, দ্য হু ইজ তো হয় না, এই জন্য দ্য ওমেন হু ইজ রিপোর্টেড। সেম ভাবে একটা উদাহরণ পরীক্ষা আসছে 43তম বিসিএস এ, দেখেন আপনারা বলে দিছে, এই যে দেখেন কোশ্চেনের মধ্যে আনসার আছে, এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তাহলে করাপ্টটা বাদ দেন, এ ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, একটা সিম্পল সেন্টেন্স, এই করাপ্টটা দিয়ে আপনারা বলে দিছে যে এটার মধ্যে আনসার আছে। তাহলে এটা, তাহলে এ হু ইজ করাপ্ট, তাহলে এটা হইছে নাকি, আমরা পরের বিতর্ক কেন হয় নাই, হু ইজ করাপ্ট দুই জায়গায় আছে, তাহলে আনসার এই দুইটার মধ্যে একটা হবে, বাকিটা আমার পড়ারও দরকার নাই। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে, বলেন কোনটা হবে? এটাতে একটা জিনিস মিসিং আছে, ক্যান নট রেসপেক্ট, এ ম্যান ক্যান নট রেসপেক্ট না, ক্যান নট উইন দ্য রেসপেক্ট, এই যে উইনটা মিসিং আছে, দেখছেন? তাহলে এটা হবে আনসার, কারণ কোনো সন্দেহ আছে? এবার দেখেন এইটাতে কি ক্লু দেয়া আছে বলেন তো, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, মানে যে ডুবন্ত মানুষ খড়কুটা ধরে বাঁচতে চায়, খড়কুটাও ধরে বাঁচতে চায়, এখানের মধ্যে আপনার ক্লু কোনটা, কোনটারে ধরে আপনি এটারে কমপ্লেক্স করবেন, ক্লু কই বলেন তো, সবাই বলেন দ্রুত। এ ম্যান ক্যাচেস এট এ স্ট্র, এটা তাহলে অতিরিক্ত, এই যে ড্রাউনিং, ভেরি গুড সুহালা, ভেরি গুড, এ ড্রাউনিং, তাহলে এ ম্যান হু ইজ ড্রাউনিং, ঠিক না? এটার কমপ্লেক্স করেন তো, ড্রাউনিংটারে যেহেতু ব্যক্তি, তাহলে কি হবে, বস্তু হইলে কি হইতো, দ্যাট, বস্তু বা শিশুর ক্ষেত্রে দ্যাট অথবা হুইচ বস্তু, আর ব্যক্তি হইলে কি হবে, হু অথবা, সরি হু বসবে, তাহলে হু ইজ ড্রাউনিং ক্যাচেস এ স্ট্র, সোজা। তাহলে এই সেম ইয়া দিয়া একটা পরীক্ষায় প্রশ্ন আসছে, আমরা সব পরীক্ষার প্রশ্ন আজকে শেষ হয়ে যাবে, এই যে কমপ্লেক্স সম্বন্ধে সবগুলা দিয়ে দিছি, একটা বাদ রাখিনি। 37তম বিসিএস একটা কোশ্চেন আসছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তাহলে বলেন তো এরা কি দিছে ক্লু এখানে, বলেন তো, এ স্টোন গ্যাদার্স নো মস, তাহলে এখানে ক্লুটা কি, ক্লুটা বলেন, রোলিং, এই যে রোলিং, তাহলে ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু বলেন, বস্তু, ভেরি গুড, বস্তু হইলে কি হবে, দ্যাট অথবা হুইচ হবে, তাহলে হোয়াট কিন্তু হয় না, আমি বলছি দ্যাট অথবা হুইচ, তাহলে এটা হবে না, তাহলে দ্যাট এক জায়গায় আছে, দেখেন দ্যাট রোলস, স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস, তাহলে আনসার কি হবে, ডি, বুঝা গেছে? আমি একজনেরও ভুল আনসার দিতে দেখিনি, তার মানে আপনার ক্লাস বুঝতেছেন, ভেরি গুড। এবার বলেন এখানে ক্লু কি, ইন্ডাস্ট্রিয়াস, তাহলে পরিশ্রমী, তাহলে ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু, ব্যক্তি, তাহলে হু হবে, এ ব, এ এন বয় আর তো হয় না, তাহলে এ বয় হবে, ইন্ডাস্ট্রিয়াস এর কারণে এন হইছে, তাহলে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ইজ শিওর টু প্রসপার, গল্প শেষ, কমপ্লেক্স হয়ে গেছে, দেখেন, এই দেখছেন? এবার দেখেন, এবার অ্যাডজেক্টিভের পরিবর্তে কি আছে, অ্যাডভার্ব আছে, সার্টেনলি আই উইল সাপোর্ট ইউ, আই সাপোর্ট ইউ যদি বলতেন আপনি কিছু করতে পারতেন না, মানে এটা ট্রান্সফরমেশন করতে পারতেন না, কারণ ট্রান্সফরমেশন করলে আপনার কোনো ক্লু লাগবে, ক্লুটা কি এখানে, সার্টেনলি, তাহলে এটা কি বলবেন, ইট ইজ সার্টেন দ্যাট, দ্যাট লাগবে কেন, ইট ইজ সার্টেন, কারণ কমপ্লেক্স করতে গেলে তো একটা দ্যাট লাগে, ইট ইজ সার্টেন দ্যাট আই সাপোর্ট ইউ, এই দেখেন ইট ইজ সার্টেন দ্যাট আই সাপোর্ট ইউ, গল্প শেষ। তারপরে এখানে একটা আরেকটা ইয়া টু, টু অ্যাড, এটা দেখে টু অ্যাড আছে, তাহলে হুইচ অ্যাডেড হইছে, এই যে দেখেন এটা এক সেম উদাহরণ, সেম জিনিস, তাহলে ক্লজ মার্কার। এবার আসেন আমরা এবার কিছু এমন কিছু উদাহরণ দেবো যেটার কারণে আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে যে মানে কিভাবে, মানে আপনার সাবজেক্ট একই হইলে আর সাবজেক্ট আলাদা হইলে সেন্টেন্স রিডিউস করে, বেসিক্যালি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্সের নেওয়া মানে হচ্ছে রিডিউস করা, রিডিউসিং ক্লজ, কি ক্লজ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন এবার, এবার হচ্ছে আপনাদের পরীক্ষা, সবাই রেডি থাকেন, খালি টাইপ করবেন আনসার। দেখেন এটা একটা কি, কোন সেন্টেন্স বলেন তো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই বলেন, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে দেখেন এই সেন্টেন্সটা আমি কি করব,
সিম্পল করব, সিম্পল সবগুলারে সিম্পল করব। এখন যা দেখাচ্ছি সব সিম্পল। তাহলে সিম্পল করার রুল কি? এ পিপল, পিপল হু আর লিভিং ইন আ গ্লাস হাউসে, যারা গ্লাসের বাড়িতে থাকে তারা কি পাথর ছোড়া উচিত না? তাহলে দেখেন, ওই যে প্রথমে বললাম এটার চিহ্ন পর্যন্ত মুছে ফেলাইতে হবে। মানে এখন আমরা অনেক সময় বক্তব্য দেই না ফ্যাসিবাদের সমস্ত চিহ্ন, মানে ফ্যাসিবাদ কই কই কাজ করে। ফ্যাসিবাদ মানে এটা না যে আপনি সরকার চেঞ্জ করে ফেলছেন ফ্যাসিবাদ চলে গেছে, ব্যাপারটা এরকম না। ফ্যাসিবাদ সব জায়গায়, সাংস্কৃতিক জায়গায়, আপনার রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় পৌঁছাইছে। তাহলে আপনি ফ্যাসিবাদ কোত্থেকে বাদ দিতে হবে? আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদ বাদ দিতে হবে। কোত্থেকে বাদ দিতে হবে? সংস্কৃতি মানে কালচারাল পলিটিক্স যেখানে আছে ওখান থেকে বাদ দিতে হবে। তাহলে আপনি ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে ফেলবেন। তাহলে এখানে এখানে কমপ্লেক্সের চিহ্ন হচ্ছে যে এটা হু আর আর, একটা ফাইনাইট ভার্ব আর একটা ক্লজ মার্কার, এই দুইটা মুছে ফেলবেন। দেখেন সিম্পল হয়ে গেছে। পিপল লিভিং ইন দ্য গ্লাস হাউসে শুড নট থ্রো স্টোনস, এই দেখেন এই দুটো বাদ দিয়ে দেন, ক্রস একই। এবার বলেন এটাতে কি বাদ দিবেন? পিপল হু লিভ ইন গ্লাস হাউসে শুড নট থ্রো স্টোন, তাহলে এখানে হু বাদ দেন, এন্ড লিভ বাদ দিলে তো আর হবে না, লিভরে কি করতে হবে? নন ফাইনাইট করে ফেলতে হবে, লিভিং, এই যে একই। এবার আমি যাইতেছি, আপনারা খালি চোখ বুলাতে থাকেন, যেটাতে বুঝবেন না আমারে বলবেন। আমি খালি কথা না বলে আপনারা দেখাই দিচ্ছি, দেখেন খুব সোজা। The research report which was presented in the last seminar has excellent findings. Which bad was bad? ভার্বের V3 তো এটা নন ফাইনাইট, এই দেখেন হয়ে গেছে। এটা কি হবে? The man who is responsible said the underground water had a high salt content, তাহলে হু বাদ, ক্লজ মার্কার, ইজও বাদ, দ্য ম্যান রেসপন্সিবল হয়ে গেছে। বুঝা যাচ্ছে? বলেন তো কারো কাছে কঠিন মনে হচ্ছে? কেউ এরকম আছে যে বুঝতেছেন না এই সহজ সমীকরণ কোনো রুল ছাড়া খালি এমনি পড়াই দিতেছি? দেখেন ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই যে ইজি লাগতেছে না এখন? দেখেন কম্পাউন্ডের কত মানুষ কঠিন মনে করে, কমপ্লেক্স মনে করে, কম্পাউন্ডের কমপ্লেক্স মনে করে, বুঝছেন? এটা কমপ্লেক্স না। পরেরটা দেখেন, হার নেম লুইয়ান, which is Luyan, contains an easy sound for the deep to pronounce. এই যে ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিলাম, হয়ে গেছে দেখেন। Her name Luyan contains it. The books that are on the table belongs to ঐশী। এগুলা এই যে নামগুলা দেখতেছেন না, সব নাম কিন্তু ক্লাসের লোকজনের নাম, মানে 47-এ প্রথমে যারা ভর্তি হয়েছিল তাদের নামে করা এগুলা সব। মানে যারা ক্লাসে একটু রেসপন্স করে তাদের নাম, আরিশা, ঐশী, আনিসা, সব আপনাদের নাম। এখানে হয়তো ওনারা আসেন, আমি জানি না ক্লাস করতেছি কিনা। তাহলে দ্য বুকস দ্যাট আর বাদ যাবে। দেখেন দ্য বুক অন দ্য টেবল বিলংস টু ঐশী, বিলং টু, সরি ছেলেদেরও নামও আছে, অন্য স্লাইডে আছে। আমি 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 আবার বেশি নারীবাদী না, সবার নাম রাখছি, বৈষম্য নাই এখানে, টেনশন মুক্ত থাকেন, অনেক ছেলের নাম আছে এখানে। দ্য উইন্ডো হুইচ ওভারলুকস দ্য গার্ডেন ইজ ব্রোকেন, উইন্ডো হুইচ ওভারলুকড দ্য গার্ডেন ইজ ব্রোকেন, কি বাদ দিবেন? ফ্যাসিবাদের চিহ্ন, ফ্যাসিবাদের চিহ্ন। তাহলে ওভারলুকস ওভারলুকিং করতে হবে, ওভারলুকড ওভারলুকিং করতে হবে, দেখেন তাহলে হয়ে যাবে। এবার দেখেন সমস্যাটা কোন জায়গায় পড়বেন। সাবজেক্ট যদি একই হয় তখন গল্প ঠিক আছে, কিন্তু সাবজেক্ট যদি একই না হয় গল্প ঠিক নাই। দেখেন সাবজেক্ট একই হইলে আফটার দে স্যাং টু সং দে ডিড এ ড্যান্স, দে এবং দে, তখন কিন্তু আফটার দিয়ে কাজ হয়ে যাবে। আফটার সিঙ্গিং টু সংস দে ডিড এ ড্যান্স, দেখছেন সোজা। তাহলে কি করলাম? দে, যেহেতু এটা 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 হয়ে থাকলে কোনো অসুবিধা নাই, এটা ক্লজ মার্কার, আবার হচ্ছে যে কি প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে, সমস্যা নাই। আফটার কিন্তু প্রিপোজিশন, এখানে ক্লজ মার্কার। প্রথমে এটা ছিল কি কনজাংশন অথবা কানেক্টর, কিন্তু এখানে এটা আবার প্রিপোজিশন, সুতরাং অসুবিধা নাই। এই জন্য আপনি মনে করতে পারেন যে ফ্যাসিবাদের চিহ্ন মুছেন নাই কেন, আবার এই প্রশ্ন চলে আসতে পারে, আফটার তো প্রিপোজিশন, কিন্তু ওই যে পরে সাবজেক্ট বসার কারণে এটা তখন কনজাংশনের মতো কাজ করছে। ঠিক একই রকম, এই যে একই একই, এই যে এগুলো আমি আর দেখাইলাম না, এগুলো আপনারা আবার দেখে নিতে পারবেন, সেম জিনিস সেম জিনিস। এই কতগুলো উদাহরণ রাখছি যেন আপনি বাসায় বইসা আরামে এগুলা দেখে নিতে পারেন। তার যে ড্যাংলিং মডিফায়ারও রাখছি, ড্যাংলিং মডিফায়ারটা একটু বলে দিই। দেখেন ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে এরকম, যেন দেখেন আপনি দুইটা সেন্টেন্সটা এখন যুক্ত করবেন। আই স এ ডেড কাউ, আমি একটা ডেড কাউ দেখছি, মরা গরু। আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, সমস্যাটা কি হয় দেখেন, যখন আপনি এটাতে দুইটারে যুক্ত করবেন,
আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। তখন বুঝাচ্ছে যে এই যে নন ফাইনাইটটা ওয়াকিংটা কাউরে বুঝাচ্ছে, তার মানে মরা গরু হেঁটে যেতে দেখছেন। এটাতে অ্যাম্বিগুইটি বলে লিটারেচারের ল্যাঙ্গুয়েজে, কিন্তু এটা কিন্তু শুদ্ধ অন্য সেন্সে। মানে আমি আমি একটা মরা গরু হেঁটে যেতে দেখেছি, এটা এই অর্থে শুদ্ধ না, যাই হোক এটা কনফিউজড হয়ে যাবেন, অন্য আরেকটা উদাহরণ দিতে হবে, সরি। আমি একটা মরা গরু, তাহলে মরা গরু তো আর হাঁটতে পারে না, দেখেন তাহলে এটারেই মডিফাই করে ফেলছে সে। এই জন্য এটাতে খেয়াল রাখতে হবে, আপনারা বলতে হবে হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, যে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাহলে ওয়াকিং কারে মডিফাই করছে, আইকে, আই স এ ডেড কাউ, আপনি একটা ডেড কাউ দেখছেন, আপনি মরা গরু দেখছেন। আবার আপনি যখন বলেন যে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য শার্ক বিট দ্য ম্যান, তাহলে আপনি জানেন যে শার্ক কোথায় থাকে, সিতে, মানে জলে। তাহলে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, তাহলে বোট থেকে তো সে লাভ দিবে না। তাইলে আপনি যখন জাম্পিং বলতেছেন, তাহলে শার্কের কথা বলতেছেন না। এই যে যেই ভার্ব প্লাস আইএনজি, এটার পরে যে সাবজেক্টটা থাকবে তারাই সে মডিফাই করবে। এই জন্য এই ক্ষেত্রে সতর্ক হইতে হবে। আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান, এই যে জাম্পিং, এখন দ্য ম্যান জাম্প করতেছে, ওয়াজ বিটেন বাই বা বাইটেন বাই আ শার্ক। এটা ড্যাংলিং মডিফায়ারের ক্লাস আপনাদেরকে পড়াবে, জাস্ট বললাম যে এই কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় এই জিনিসটা মাথায় রাখেন। এবার এই একই বার্তায় এতক্ষণ আমি যে স্লাইডগুলো দেখাইলাম, কালো স্লাইড, এটা 179 নাম থেকে 88 নাম্বার স্লাইড পর্যন্ত একই জিনিস, যেটা আমরা একটু ব্যাখ্যা করে লিখছি, মানে যারা রুল পছন্দ করেন তাদের জন্য রুল আকারে লিখছি। আমরা ক্লাসের শেষের দিকে, আর 3 মিনিট লাগবে বা ম্যাক্সিমাম 5 মিনিট, আমরা শেষের দিকে, বাকি আর 3টা কথা আছে। এই 3টা কথার মধ্যে 1 নাম্বার কথা আসেন, আই ওয়েন্ট টু দ্য স্টেশন বাই এ ট্যাক্সি টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন। টু অ্যাভয়েড এর জায়গায় আমি চাইলে লেস্ট ইউজ করতে পারি। টু অ্যাভয়েড মিসিং বলছে না, তাহলে সো দ্যাট আই আই ক্যান নট মিস দ্য ট্রেন, এই টাইপের করলেও করতে পারতেন, কিন্তু মিসিং ট্রেনের ইয়াটা লেস্ট দিয়ে করলে ভালো হবে। এই জন্য আই ওয়ান্ট টু, হ্যাঁ রে, ওয়ান্ট টু কেন, এটা ওয়েন টু হবে। হ্যাঁ, আই ওয়েন্ট টু দ্য স্টেশন বাই ট্যাক্সি লেস্ট আই শুড মিস দ্য ট্রেন, নইলে বা হচ্ছে পাছেও আমি ট্রেন মিস করব, বা ফর দ্য ফিয়ার দ্যাট, এটার ইংরেজি মিনিং হচ্ছে ফর দ্য ফিয়ার দ্যাট, এই ভয়ে যে আমি যদি ট্রেন মিস করি। তাহলে এই যে এই ধরনের ক্ষেত্রে টু প্লাস ভার্বের ক্ষেত্রে আপনি চাইলে লেস্ট ইউজ করতে পারবেন, এটা বলে দিলাম। আর যারা রুল পছন্দ করেন তাদের জন্য এটা দেয়া আছে। আর একটা হচ্ছে লাইক, দেখেন হি স্পিক্স লাইক আ লিডার, সে সে কি নেতার মতো কথা বলে। তাহলে এটার বাংলায় আপনি কি বলবেন, যদি আপনি একটা অ্যাজ ইফ যুক্ত করেন, ধরেন আপনি বললেন যে সে এমন ভাবে কথা বলে যেন নেতা, তখন আপনার একটা ক্লজ মার্কার আনতে হবে, মানে কমপ্লেক্স করতে হইলে। তখন এই যে এটার সিকোয়েন্স অফ টেন্স নিশ্চয়ই ক্লাস আপনারা করছেন, অ্যাজ ইফ থাকলে পরে কি পাস্ট টেন্স বসে, পাস্ট ইনডিফিনিট, এটা আপনারা জানেন। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার, আমার ছেলে ডাকতেছে বাইরে থেকে, তারা খাইতে বসছে মনে হয়, আমারে ডাকতেছে, আচ্ছা আসেন। তারপরে যারা রুল পছন্দ করেন তাদের জন্য রুল দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে যে আমি নিজেও এটা ছাত্র জীবনে শিখি নাই, পরে দেখছি আর কি। বলতে পারেন পিটু এতে আইসাই শিখছি, আর আরো বলতে পারেন যে আরিফিন থেকে শিখছি, বুঝছেন, এটা আমি প্রয়োগ করি নাই কখনো। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, জরুরি। প্রাইস ইনক্রিজ ইন প্রপোর্শন টু ডিমান্ড, প্রাইস ইনক্রিজেস মানে ডিমান্ড অনুযায়ী প্রাইসও বাড়তেছে, ইন প্রপোর্শন টু, সমানুপাতে। তাহলে এটা অনেক সুন্দরভাবে করা যায়, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, বুঝছেন। এটা একটা সুন্দর জিনিস এবং এটা মনে রাখা জরুরি, রুল হিসেবেই মনে রাখেন। কারণ আমি যেহেতু নিজে আগে জানতাম না, এই জন্য এটার আপনার রুল বানাই দিছি। রুল কারা বানায় সাধারণত, মানে না যাক, এটা নিয়ে আবার গিবত দেওয়া যাবে, মানে এটা ইয়া না, কিছু জায়গায় রুল রাখতেই হয়। যেমন আমি পরের যে কমপ্লেক্স অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ রাখছি, এখানে রুলই রাখছি, কারণ হচ্ছে যে এটা আজীবন আপনার রুল হিসেবে শিখছেন, এবং এটা পড়ানোর কিছু নাই আমার কাছে মনে হয়েছে, এটা সোজা, আপনারা নিজেরাই পারবেন। আবার যদি আপনার মনে হয় যে মানে কোনো কিছু না বুঝেন নাই, তাহলে পরে আমার আবার জিজ্ঞেস করবেন। তো মোটামুটি র্যাপিং আপ দ্য ক্লাস, মানে আমরা এই ক্লাস শেষ করলাম। আরো কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর পার্ট 2 যেটা দেওয়া আছে, আমি 200টা স্লাইড প্রায় শেষ করে ফেলছি, আর বাকি যে 50টার মতো স্লাইড আছে সেখানে অ্যাসারেটিভ আর ইম্পারেটিভ এর কথাবার্তা আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, খুবই ছোট, এক লাইনের স্লাইড, মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ এইসব আপনারা পড়ে ফেলছেন। এবার আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আশা করি আপনারা সিম্পল কমপ্লেক্সের এই কমপ্লেক্স ব্যাপারটা সিম্পল করে বুঝতে পারছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ।
কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।